আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ার, কাইন্ডলি জানাবেন। মডারেটর কেউ থাকলে কাইন্ডলি পোস্টে অ্যানাউন্সমেন্টে পিন ফিচারে করে দেন, আর হচ্ছে নোটিসের কমেন্ট সেকশনে আপনারা কয়েকজন পোস্ট করে দেন। কয়েকজন করলে যেটা হবে বেশি রিচ হবে। মেসেঞ্জার গ্রুপগুলো আছে, মেসেঞ্জার গ্রুপগুলোতে হচ্ছে লাইভটা শেয়ার করে দেন। মোটামুটি অনেকক্ষণ হয়ে গিয়েছে আমরা জয়েন করেছি, সো আমি দেরি না করে ক্লাসটা শুরু করতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা আজকে পড়বো অফ চ্যাপ্টার 13, মানে হচ্ছে নর্মাল লেবার। খেয়াল করবেন, আমি গতকালকে একটা খুব ইম্পর্টেন্ট ক্লাস নিয়েছিলাম, চ্যাপ্টার 9 শেষ করেছি আর সঙ্গে চ্যাপ্টার 24 পড়িয়েছিলাম। কিন্তু হচ্ছে কি, ফেসবুকের অনেক নতুন নতুন সিস্টেম আসতেছে। যাই হোক, তো বিভিন্ন সিস্টেমের কারণে অনেক কিছুই হয়তো চেঞ্জ হয়। যেমন হচ্ছে আমাদের এখন হচ্ছে কি সবসময় প্রত্যেকটা ভিডিওর লাস্টে একটা নোটিফিকেশন আসে যে হচ্ছে গিয়ে 30 দিন পর ক্লাসটা অটো ডিলিট হয়ে যাবে। তো তখন হচ্ছে সবসময় কিন্তু 30 দিন পর ডিলিট যেন না হয় সেই সেটিংটা ঠিক করা হয় না, কারণ নেট প্রবলেম থাকে কিংবা তাড়াহুড়া থাকে, অনেক সময় খেয়াল নাও থাকতে পারে মেন্টরদের, ইভেন আমারও খেয়াল থাকে না। তো 30 দিন পরে যদি হচ্ছে কি আমি নোটিফিকেশন আমার কাছে আসেও, অনেক নোটিফিকেশনের ভিড়ে হয়তো আমি মিস করতে পারি, তখন কিন্তু যদি আমি ওটা কি বলবো নিষেধ না করি, তাহলে কিন্তু 30 দিন পরে ক্লাসগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তাহলে যত ক্লাস আছে বেশিরভাগ ক্লাসে কিন্তু 30 দিন পরে ডিলিট হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, যদি হচ্ছে গিয়ে আমরা সেটিং ঠিক না করি। তো ইউজুয়ালি আমরা চেষ্টা করি সেটিং ঠিক করে রাখতে, বাট অনেক সময় হচ্ছে নেট প্রবলেম বা এটা সেটার কারণে ফেসবুক হচ্ছে জিনিসগুলো খেয়াল করে না, এটা একটা ব্যাপার। তারপর হচ্ছে যেসব ভিডিওতে হচ্ছে একটু প্রাইভেট পার্টস হচ্ছে আমরা দেখাই, যেমন হচ্ছে অনেক ছবি আমরা দেখাই, গতকালকে অনেক ছবি ছিল তাই না, পেলভিসের ছবি, তারপরে হচ্ছে গিয়ে কঙ্কালের ছবি, এই ধরনের অনেক অ্যানাটমিক্যাল ছবি আমরা দেখাই, যেগুলো অনেক সময় ফেসবুক হচ্ছে ভাবে যে এগুলো হচ্ছে ভায়োলেন্স। ঠিক আছে, তারপরে অনেক শব্দ আমরা উচ্চারণ করি, সেগুলো হচ্ছে অনেক সময় ভায়োলেন্স ভাবে। এগুলো ভেবে ফেসবুক কিন্তু অনেক সময় নিজের থেকে ভিডিও ডিলিট করে দেয়। ঠিক আছে, তখন আমাকে দুইটা অপশন দিবে, হয় ভিডিও ডিলিট করবো, না হলে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করবো। তাহলে আমার অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করলে তো আমি বাকি ফাংশনগুলো ঠিকমতো কন্টিনিউ করতে পারবো না। সো অবশ্যই হচ্ছে ফেসবুক ভিডিও ডিলিট অপশনটাকে আমার কাছে বেটার মনে হবে, তাই না? কেন বলছি, বিকজ অনেক মেন্টররা ক্লাস নেয়, বেসিকের মেন্টর বলেন বা ক্লিনিক্যাল মেন্টর বলেন, এই ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, ফেসবুকের নতুন নতুন সিস্টেমগুলোর সঙ্গে আমরাও আস্তে আস্তে অ্যাকাস্টমড হচ্ছি। সো যেহেতু হচ্ছে আমাদের
ক্লাসগুলো ওয়েবসাইট বেসড না, হ্যাঁ ফেসবুক বেসড, তাই হচ্ছে গিয়ে এরকম টুকুর টাকুর প্রবলেম হতে পারে, যদিও হওয়ার সম্ভাবনা কম। তবে খেয়াল রাখবেন, যেই পোস্টে কমেন্ট বেশি থাকে, যেই পোস্টে যেই ভিডিওতে হচ্ছে রিচ বেশি থাকে, যে ধরেন ভিউয়ার্স বেশি, একদম 1000 1500 ভিউয়ার্স, সেগুলো রিমুভ করার আগে ফেসবুক সেকেন্ড থার্ড দেয়। কিন্তু মাত্র 100-200 ভিউয়ার্স এরকম হচ্ছে, যেমন 1300 মেম্বারের গ্রুপ, 1300 মেম্বারের গ্রুপে অন্তত হচ্ছে 800-900 ভিউজ যদি না থাকে কোনো ভিডিওতে, সেটা যদি ডিলিট হয়ে যায় তখন আমার কিছু করার থাকবে না। সো আপনারা লাইভে ক্লাস করার চেষ্টা করবেন। লাইভ ক্লাস করলে অটোমেটিক্যালি ভিডিও হচ্ছে অনেক বেশি রিচ হয়, অনেক বেশি ভিউজ হয়ে যায়। ঠিক আছে, কথাগুলো আমার না, আমি হচ্ছে কিন্তু একটা যথেষ্ট রাগ করে কড়া করে পোস্ট দিয়েছি, হয়তো আপনাদের অনেকের খারাপও লাগতে পারে। মনে রাখবেন কথাগুলো আপনার ভালোর জন্যই বলা, ঠিক আছে? বিকজ হচ্ছে এখন আবার এটাও ভাবতে পারেন যে আপনারা সবাই ম্যাচিওর, সব আপনাদের বলার কিছু নাই, ভাবতেই পারেন। এসব ইগো প্রবলেমে ভুগে কোনো লাভ নাই। বিকজ হচ্ছে আমরাই হচ্ছে কেউ না কেউ পরে আবার হতাশার গল্প লিখি, বিভিন্ন গ্রুপে গিয়ে হতাশার কথা বলি, তাই না? অনেকের হেল্প কিন্তু ঠিকই চাই। সো যখন আমরা হেল্প চাই, কিন্তু যখন অন্য কেউ যেচে পড়ে হেল্প করে, সেই হেল্পটা কিন্তু নিতে পারি না। খেয়াল করবেন, এটা আমাদের খারাপ স্বভাব। মেয়েদের মধ্যে ইমোশনাল অনেক বেশি আপ ডাউনস থাকে, অনেক হরমোনাল চার্জেস হয়, সো এক এক সময় মুড এক এক রকম থাকে। কখনো যেচে পড়ে আমরা হেল্প চাই, কখনো হচ্ছে আবার চোখের সামনে হেল্প থাকলে সেটা নিতে চাই না, এরকম হয়। সো আমরা হচ্ছে চেষ্টা করব যারা হচ্ছে হেল্প করার চেষ্টা করে তাদের হেল্পটা সানন্দে গ্রহণ করতে, এবং হচ্ছে গিয়ে মাঝে মাঝে দু একটা জিনিস অড লাগলে, নেগেটিভ লাগলেও সেটা যেন আমরা একটু কষ্ট করে মেনে নেই। সবার জন্যই বলছি, আমার জন্যও প্রযোজ্য, আপনাদের সবার জন্যও প্রযোজ্য। ঠিক আছে, যাই হোক আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি, বাকি কথাবার্তা লাস্টে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আজকে আমরা পড়বো অফসেট চ্যাপ্টার 13, নর্মাল লেবার, পেজ নাম্বার হচ্ছে 108। ঠিক আছে, ওকে। নর্মাল লেবার সম্পর্কে আমরা সবাই জানি, ছোটবেলায় নর্মাল লেবার না পড়ে কেউ এমবিবিএস পাস করে আসে নাই। ঠিক আছে, ওকে, তাহলে চলেন আমরা নর্মাল লেবারটা শুরু করি। আচ্ছা, মন দিয়ে শুনতে হবে, প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। এক লাইনও যদি মিস যায় তাহলে বুঝবেন আপনি হচ্ছে অনেক কিছু মিস করে ফেলেছেন। অফ চ্যাপ্টার 13, পেজ নাম্বার হচ্ছে 108। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পড়া নর্মাল লেবার। আচ্ছা, একটা জিনিস চিন্তা করেন, লেবার মানে তো এইটা, তাই তো? যেহেতু চ্যাপ্টারটার নাম নর্মাল লেবার, তার মানে অ্যাবনর্মাল বলেও হচ্ছে কিছু আছে। অ্যাবনর্মাল না থাকলে কখনো আপনি নর্মালের গুরুত্ব বুঝবেন না। ঠিক আছে, এই যে ক্লাসটা গতকালকে রিমুভ হয়ে গিয়েছে, এখন সবাই লাইভ ক্লাস করার গুরুত্ব বুঝে যাচ্ছেন, তাই না? সো নর্মাল জিনিসটা তখনই আমরা প্রায়োরিটি দিব, পাত্তা দিব, যখন অ্যাবনর্মাল বলে কিছু থাকবে। ঠিক আছে, তো ফার্স্টে হচ্ছে আমরা লেবার জিনিসটাকে সেটা বুঝি। লেবার কিন্তু অ্যাকচুয়ালি একটা ঘটনা, ঠিক আছে? অনেকগুলা ঘটনা, সিরিজ অফ ইভেন্টস। ঠিক আছে, এই যে আমরা হচ্ছে নেটফ্লিক্সে, হইচইয়ে, চরকিতে বিভিন্ন হচ্ছে এখন চ্যানেলস পাওয়া যায়, টিভি চ্যানেল, সেসব টিভি চ্যানেলে অনেক সিরিজ দেখি না? সিরিজ এরকমই, ঠিক আছে? সিরিজ অফ ইভেন্টস, অনেকগুলা ঘটনার সমষ্টি, অর্থাৎ এইটুকু একটা ঘটবো, আবার এইটুকু ঘটবো, এইটুকু ঘটবো, অনেক কিছু মিলে পুরাটা একটা আউটকাম এসে দাঁড়াবে। ঠিক আছে, সিরিয়ালের মতো, হিন্দি সিরিয়াল যেমন হয়, তো এটা সিরিজ অফ ইভেন্টস। ঠিক আছে, তো ইভেন্টসগুলো কোথায় হয়? আমরা যে হিন্দি সিরিয়াল দেখি সেগুলো আমরা কোথায় দেখি? টিভিতে দেখি। ঠিক তেমনি এখানে যে ইভেন্টসগুলো সিরিজ হচ্ছে, এগুলো আমরা কোথায় দেখতে পাচ্ছি, কোথায় ঘটে? এগুলো ঘটে হচ্ছে জেনিটাল অর্গানসে। এখন কার জেনিটাল অর্গান? অবশ্যই ফিমেল বডির, মায়ের জেনিটাল অর্গানসে ঘটে। ঠিক আছে, উদ্দেশ্য কি? আমরা যে টিভি দেখি, সিরিজ দেখি, আমাদের উদ্দেশ্য থাকে এন্টারটেইনমেন্ট। এখানে এই ঘটনাগুলো ঘটার উদ্দেশ্য কি? ঘটনাগুলোর ঘটার উদ্দেশ্য হচ্ছে গিয়ে এক্সপেল অফ দ্য প্রোডাক্ট অফ কনসেপশন। ঠিক আছে, এক্সপেল অফ প্রোডাক্ট অফ কনসেপশন। খেয়াল করেন, এই প্রোডাক্ট অফ কনসেপশন হতে হবে ভায়াবল। এমন না যে অ্যাবর্শনের প্রোডাক্ট বের হওয়াকে আমি লেবার বলবো, তাহলে জীবিত, একদম হচ্ছে জীবিত, সুস্থ, ভালো একটা বাবু, ভালো একটা প্রোডাক্ট বের হওয়াটা হচ্ছে আমার লেবারের মধ্যে পড়ে। ঠিক আছে, তো এই প্রোডাক্ট অফ কনসেপশন বলতে আমরা কি বুঝি? বুঝি হচ্ছে ফিটাস, প্লাসেন্টা, মেমব্রেন, এই তিনটা জিনিসকে বুঝি। ঠিক আছে, তাহলে জেনিটাল অর্গানের থেকে ঘটনাটা ঘটছে, জেনিটাল অর্গানে বের হচ্ছে ভায়াবল প্রোডাক্ট অফ কনসেপশন, অর্থাৎ এই তিনটা। ঠিক আছে, এবং হচ্ছে কোথা দিয়ে কোথায় বের হচ্ছে? বের হচ্ছে ওম্ব থেকে। ওম্ব মানে হচ্ছে আমরা যেটাকে হচ্ছে বলি গর্ভ, বাংলা ভাষায় জরায়ু। ওম্ব থেকে বের হচ্ছে আমার দুনিয়াতে। দুনিয়া মানে হচ্ছে এক্সটেরিয়র, ওকে? আর যেখান দিয়ে বের হচ্ছে এই রাস্তাটা হচ্ছে ভ্যাজাইনা। ঠিক আছে, এই পুরা জিনিসটাই হচ্ছে গিয়ে লেবার। লেবার হচ্ছে ইউ আছে নাকি নাই, এইটা নিয়ে হচ্ছে আপনাদের আমাদের সবার অনেক সময় কনফিউশন হয়। মনে রাখবো, কিছু কিছু শব্দ থাকে যেগুলো হচ্ছে গিয়ে ও দিয়েও বলা যায়, ও ইউ দিয়েও বলা যায়। লেবার যখন ও ইউ দিয়ে বলবো সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে শ্রম বোঝায়। তাহলে আমাদের প্র্যাকটিস থাকবে এল ও বি ও আর লেখা। ঠিক আছে, কেন বললাম?
এই যে আমিও কিন্তু LOBBUR লিখেছি। যখন আমরা রোগীর হাসপাতালে ভর্তি দেই লেবার পেইন লিখে, তখন বেশিরভাগ ক্ষেত্রে সবাই কি লিখে? LP। এসব সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করাটা উচিত না, ঠিক আছে? লেবার পেইনে আমরা লিখবো, লেবারের বানান হবে BOR। তাহলে দেখেন লেবারের ডেফিনিশন, ঠিক আছে? লেবার হচ্ছে কিছু ঘটনা, এবং ঘটনার একটা ঘটনা নয়, বেশ কিছু ঘটনা, সিরিজ অফ ইভেন্টস। ঘটনাগুলো ঘটে জেনিটাল অর্গানসে, মানে ফিমেল জেনিটাল অর্গানসে। উদ্দেশ্য হলো ভায়াবল প্রোডাক্ট অফ কনসেপশনকে বের করে নিয়ে আসা। প্রোডাক্ট অফ কনসেপশন বলতে আমরা ফিটাস, প্লাসেন্টা, মেমব্রেনকে বোঝাচ্ছি, এবং বের হয় কোথা থেকে কোথায়? ওম থেকে এক্সটেরিয়র অর্থাৎ দুনিয়াতে আসে। রুটটা হচ্ছে ভ্যাজাইনা, ঠিক আছে? এই হচ্ছে আমার লেবারের ডেফিনিশন। লেবারটা কখন ঘটে? ঘটে হচ্ছে 37 কমপ্লিটেড উইকসে হচ্ছে যদি ঘটে, তাহলে আমি সেটাকে বলবো টার্ম, ঠিক আছে? টার্ম লেবার পেইন। যদি 37-এর আগে ঘটে, সেটাকে হচ্ছে আমি বলবো প্রি টার্ম লেবার পেইন। এটা তো আপনারা জানেন, তাই না? তারপরে হচ্ছে একটু বলে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করেন আমি কিভাবে বুঝবো যে ঘটনাটা ঘটছে। হিন্দি সিরিজে যেমন হচ্ছে একটা শুরু হওয়ার আগে হচ্ছে এরকম গান বাজবে, এরকম গান বাজবে, তারপর মোটামুটি হচ্ছে বাসার মুরব্বীরা এক্সাইটেড হয়ে যাবে, এই নামাজ পড়ে এসেছি, আমি এখন সোফায় বসে টিভি দেখবো, কেউ ডিস্টার্ব করা যাবে না। এগুলা দেখে আমরা বুঝবো আচ্ছা লেবার শুরু হচ্ছে, ঘটনা শুরু হচ্ছে। ঠিক তেমনি লেবার স্টার্ট হওয়ার আগে আপনাকে কিছু সিগন্যাল দিবে, আমি শুরু হচ্ছি। সেই সিগন্যালগুলা কি? সেই সিগন্যালগুলা হচ্ছে আপনি দেখবেন যে ইউটেরাস যেটা আছে, ইউটেরাসটা হঠাৎ করে এক্সাইটেড হয়ে গেছে। সেই এক্সাইটেডটা হচ্ছে আপনি কিভাবে বুঝবেন? ওর হচ্ছে দেখা যাবে ইউটেরাইন কন্ট্রাকশন হচ্ছে। এখন ইউটেরাইন কন্ট্রাকশনসগুলোর প্যাটার্ন আছে, উল্টাপাল্টা কন্ট্রাকশন হলে হবে না। রেগুলার ইউটেরাইন কন্ট্রাকশন থাকবে, তার সাথে হচ্ছে আপনি দেখবেন কন্ট্রাকশনের সাথে সাথে সার্ভিক্সের অনেকগুলো চেঞ্জেস হবে। কি চেঞ্জ? সার্ভিক্সটা ডায়ালেট হওয়া শুরু করবে, এবং সাথে সার্ভিক্সটা ইফাস হওয়া শুরু করবে। ডায়ালেট হওয়া মানে হচ্ছে খুলে যাওয়া, আর ইফাস হওয়া মানে হচ্ছে পাতলা হওয়া। বাংলা ভাষায় সহজে মনে রাখতে পারেন, ঠিক আছে? এগুলা হবে, তার সঙ্গে বাচ্চাটাও আস্তে আস্তে নেমে আসবে, ঠিক আছে? তাহলে এগুলা হচ্ছে গিয়ে আমার সাইন যে লেবার শুরু হচ্ছে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা লেবারের অনেক কিছু লেবার সম্পর্কে পড়ে ফেললাম। এই সবগুলা কথা কিন্তু এখানে লেখা আছে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আসি, লেবার তার মানে ঘটনা, তাই তো? লেবার হচ্ছে ইভেন্টসগুলা। তাহলে হচ্ছে যেই মহিলার শরীরে হচ্ছে লেবার ঘটছে, এই যে যেই মহিলার জেনিটাল অর্গান, সেই মহিলাকে আমরা বলতে পারি পার্চুরেন্ট, ঠিক আছে? সেই মহিলা হলো পার্চুরেন্ট। ওকে, আচ্ছা। আর হচ্ছে এই যে এই মহিলাটা এই জিনিসটাকে যে বের করে দিচ্ছে, ঠিক আছে? মহিলা হচ্ছে তার শরীর থেকে প্রোডাক্ট অফ কনসেপশনকে বের করে দিচ্ছে, এই ঘটনাটা হচ্ছে পার্চুরেশন, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো গেল। আচ্ছা, এখন হচ্ছে আসেন ডেলিভারি কি জিনিস। আমরা যে বলি ডেলিভারি হয়েছে, ডেলিভারি কি? ডেলিভারি মানে হচ্ছে গিয়ে আপনার ওম থেকে, ঠিক আছে, ওম থেকে এক্সটেরিয়রে জিনিসপত্র বের হলো, কিন্তু এটা হচ্ছে হতে পারে আপনার পেট কেটে, অথবা হতে পারে ভ্যাজাইনালি, অর্থাৎ এটা সিজার করেও হতে পারে, নর্মাল ভ্যাজাইনা দিয়েও হতে পারে। ডেলিভারি হচ্ছে গিয়ে জাস্ট জিনিসটাকে বের করে আনা, এই বের হয়ে আসার ঘটনাটাই হচ্ছে গিয়ে আমার ডেলিভারি। সেটা পেট কেটেও হতে পারে, ভ্যাজাইনালিও হতে পারে, কিন্তু লেবার মানে হচ্ছে অবশ্যই সেটা ভ্যাজাইনালিই হবে, ঠিক আছে? সেটা হচ্ছে ব্যথা উঠবে, ব্যথা উঠে হবে। অর্থাৎ খেয়াল করেন ডেলিভারির ক্ষেত্রে এই যে সায়েন্সগুলো থাকার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? টুস করে ডেলিভারি হয়ে ঘটনাটাই হচ্ছে গিয়ে আমার ডেলিভারি। সেটা হতে পারে সিজারিয়ান ডেলিভারি কিংবা হচ্ছে ভ্যাজাইনাল ডেলিভারি। লেবার মানে এটা হচ্ছে ইউট্রাইন কন্ট্রাকশন হয়ে ব্যথা উঠে যখন বাবুটা বের হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এই ডেফিনেশনের এই প্যারাটা এইটুক জায়গায় সুন্দর করে গুছায় বলে ফেললাম। এখন হচ্ছে আসেন নর্মাল লেবার কি আর অ্যাবনর্মাল লেবার কি, ঠিক আছে? নর্মাল লেবার আর হচ্ছে অ্যাবনর্মাল লেবার। আচ্ছা, এখন হচ্ছে আসেন অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। নর্মাল লেবারকে আমরা বলি ইউটোশিয়া, আর অ্যাবনর্মাল লেবারকে বলি ডিস্টোশিয়া, ঠিক আছে? এই সিনোনিমটা হচ্ছে আমরা মাথায় রাখবো। এবার হচ্ছে আসেন আমরা আগাই। নর্মাল লেবারের কি কি ক্রাইটেরিয়া আছে? একটা ক্রাইটেরিয়া হলো নর্মাল লেবার হবে স্পন্টেনিয়াস, অর্থাৎ আপনি ওষুধপাতি দিয়ে গুতাগাতা মেরে করবেন না, নিজে নিজেই ব্যথাটা উঠে যাবে। স্পন্টেনিয়াস অনসেট হবে এবং টার্ম প্রেগনেন্সিতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রেজেন্টেশন হবে ভার্টেক্স, খেয়াল করবেন, ব্রাউ, ফেস, ব্রিজ, অন্য কোনো প্রেজেন্টেশন নর্মাল লেবার নয়, ঠিক আছে? অনলি মাথা দিয়ে, তাও শুধু ভার্টেক্স।
যদি আপনাকে বলে কেফালিক, তাও কিন্তু কথাটা সত্য নয়। কেন? কেফালিক কিন্তু হচ্ছে ফেসও হতে পারে, ব্রাও হতে পারে, এগুলো কিন্তু নর্মাল লেবারের মধ্যে পড়ে না। শুধুমাত্র ভার্টেক্স হচ্ছে নর্মাল লেবার, ঠিক আছে? তাহলে প্রেজেন্টেশন হবে ভার্টেক্স, কোনো প্রলঙ্গেশন থাকবে না, উইদাউট আনডিউ প্রলঙ্গেশন, অর্থাৎ সুন্দরভাবে প্রোগ্রেস হবে, কোনো রকম টাইম বেশি লাগবে না, ঠিক আছে? টার্মিনেশনটা হবে টোটালি ন্যাচারাল, এখানে আপনার পক্ষ থেকে খুব বেশি কিছু করতে হবে না, এবং করতে হলেও খুবই মিনিমাম, ঠিক আছে? যে ধরেন আপনি হচ্ছে একটু ছোট্ট একটা এপিসিওটমি দিলেন, কিংবা হচ্ছে একটু গার্ড দিলেন, এরকমই, আপনাকে এক্সট্রা অনেক কিছু করতে হবে না, যে আপনি ফরসেপ ঢুকালেন, আপনি ভেন্টোস ঢুকালেন, কিংবা হচ্ছে আপনি পিটন দিলেন, ঠিক আছে? এরকম কিছু আপনাকে করতে হচ্ছে না, মিনিমাল একটুখানি করলে করতে হতে পারে। এবং হচ্ছে গিয়ে অবশ্যই মা এবং বাচ্চা একদম সুস্থ থাকতে হবে, তার মানে দুইজনের কারোই হচ্ছে কোনো কমপ্লিকেশন থাকা যাবে না। এই 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা হচ্ছে লেবারের, নর্মাল লেবারের ক্রাইটেরিয়া। তাহলে অ্যাবনর্মাল কোনটা? যদি হচ্ছে স্পন্টিনিয়াস অনসেট না হয়, মনে করেন আপনি ইন্ডাকশন দিলেন, সেটা কিন্তু নর্মাল লেবারের সংজ্ঞায় পড়বে না, ঠিক আছে? টার্মে হলো না, প্রি টার্ম হলো, সেটাও নর্মাল লেবারের ডেফিনিশনে পড়বে না। টার্মে হলো না, পোস্ট টার্ম হলো, মানে 42 উইক্সের পরে হলো, ঠিক আছে, অথবা 37-এর আগে হলো, সেটাও হচ্ছে নর্মালে পড়বে না। ভার্টেক্স না হয়ে অন্য কোনো প্রেজেন্টেশন হলো, ঠিক আছে, ফেস, ব্রাউ, ব্রিজ, শোল্ডার, এনিথিং, সেটা নর্মাল লেবারে পড়বে না। প্রলং হয়ে গেল, সেটা নর্মাল হলো না। ন্যাচারাল টার্মিনেশন হলো না, আপনাকে একটা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে হলো, বা সিজার তো করতে গেলে সেটা লেবারই হলো না, তাহলে সেটা হচ্ছে গিয়ে নর্মাল নয়। মা বাচ্চার কন্ডিশন সব কিছুই ঠিক আছে, বাট কোনো কারণে দেখা গেল বাচ্চাটা মিকোনিয়াম স্টেইন হয়ে, ফিটাল ডিস্ট্রেস হয়ে বাচ্চাটা এনআইসিইউতে ভর্তি লাগলো, সেটাও তাহলে নর্মাল লেবার হলো না। সব কিছুই ভালো, বাচ্চাও ভালো, কিন্তু লেবারের কষ্টে মায়ের দেখা গেল একদম পরবর্তীতে হচ্ছে ভয়ঙ্কর অবস্থা, মানে তার হার্ট ফেলিওর হয়ে গেল, তার কার্ডিয়াক প্রবলেম ছিল, তাহলে সেটাও কিন্তু নর্মাল লেবার হলো না। তাহলে একটা নর্মাল লেবার হচ্ছে গিয়ে বুঝতে হলে অনেকগুলা ঘটনা হবে, অর্থাৎ একটা বাচ্চা যখন জন্মায় যাবে, তখন মা বাচ্চা সবকিছু দেখে দেখবেন সবকিছু ওকে, দেন আপনি বলবেন লেবারটা নর্মাল ছিল। তার মানে নর্মাল লেবার বুঝতে পারা, এটা হচ্ছে একটা রেট্রোস্পেকটিভ টার্ম, অর্থাৎ উল্টা দিকে গিয়ে আপনাকে বুঝতে হবে এটা নর্মাল লেবার ছিল, ঠিক আছে? আর এই ডেফিনেশন থেকে যে কোনো ডেভিয়েশন যদি হয়, তাহলে সেটা হলো অ্যাবনর্মাল লেবার, ঠিক আছে? তাহলে আশা করি আপনাদের ক্লিয়ার হলো। এখন হচ্ছে আপনার মনে হতে পারে এপিসিওটমি দেয়া এটা কি নর্মাল লেবার নাকি অ্যাবনর্মাল লেবার? এটা নর্মাল লেবার, ঠিক আছে, কারণ এপিসিওটমি নিশ্চয়ই আমরা বিশ্রী করে দিই না। তবে এপিসিওটমি দিয়ে সেটা যদি হচ্ছে পরবর্তীতে কমপ্লিট পেরিনিয়াল টিয়ার হয়ে যায়, বা যে কোনো কারণে হচ্ছে সেটা অ্যানাল স্ফিংটারকে ড্যামেজ করে ফেলে, তাহলে সেটা আর নর্মাল লেবার থাকলো না, সেটা হয়ে গেল অ্যাবনর্মাল লেবার, ঠিক আছে? এইভাবে আপনারা ধুম করে কমেন্ট করবেন না দিস ইজ নর্মাল, সিনারিও বুঝে তারপরে কমেন্ট করতে হবে, ঠিক আছে? ডান। এখন হচ্ছে আসেন, এই যে বললাম টার্মে হবে, স্পন্টেনিয়াস হবে, তাহলে ইউজুয়ালি কবে হচ্ছে গিয়ে ব্যথাটা উঠে, ঠিক আছে? এটা কিন্তু টোটালি ভেরি মাচ আনপ্রেডিক্টেবল, আপনি কিন্তু বলতেই পারবেন না যে অমুক দিন ব্যথা উঠবে। আমরা হচ্ছে বলে রাখি ইডিডি হচ্ছে অমুক তারিখ, তার মানে কি ইডিডি দিনই ব্যথা উঠবে, আগে পরে কি উঠবে না? এক একজনের এক এক রকম। এই ইডিডি যে আমরা হিসাব করি, এই হিসাব করার হচ্ছে আমরা জানি, এটা আমরা পড়েছি অলরেডি, নিগেলস ফর্মুলা দিয়ে হচ্ছে আমরা এটা কাউন্ট করি, এটা দিয়ে একটা রাফ হচ্ছে একটা গাইড পাওয়া যায়, কিন্তু এটা হচ্ছে একদম ডেফিনিট কিছু না, ঠিক আছে? তো যদি হচ্ছে মনে করেন কারো ইডিডি হচ্ছে 18 এপ্রিল, তাহলে কি তার 18 এপ্রিলে ব্যথা উঠবে? আচ্ছা, 18 এপ্রিলে ব্যথা উঠবে, সেটার চান্স হচ্ছে মাত্র 4%, ঠিক আছে? আচ্ছা, 18 এপ্রিলের আগের এক সপ্তাহ অথবা পরের এক সপ্তাহ এর মধ্যে ব্যথা উঠবে, এটা হবে হচ্ছে 50%। তাহলে হিসাব করেন 18 এপ্রিলের আগের এক সপ্তাহ মানে কি 12, 13, 14, 15, 16, 17, 18, তাই না? 12 এপ্রিল থেকে, তার মানে 12 এপ্রিল থেকে 19, 20, 21, 22, 23, 24, 25, আচ্ছা 25 এপ্রিল, অর্থাৎ 12 এপ্রিল থেকে 25 এপ্রিলের মধ্যে যে কোনো টাইমে ব্যথা উঠতে পারে 50% ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, 2 সপ্তাহ আগে, তার মানে 2 সপ্তাহ আগে মানে কত? আরও 7 দিন আগে, তার মানে সেটা কত? 5 এপ্রিল, ঠিক আছে? 5 এপ্রিল থেকে, ঠিক আছে, 25 এপ্রিল পর্যন্ত ব্যথা উঠতে পারে 80% ক্ষেত্রে, ঠিক আছে? আবার হচ্ছে ধরেন 18 এপ্রিল মানে হচ্ছে তার 40 উইকস, তাই না? তাহলে 42 উইকস ক্রস করে, তার মানে সেটা কবে? 4 মে। 4 মে হচ্ছে উঠবে 10% ক্ষেত্রে, আরও 43 উইকস পরে, মানে আরও পরে 11 মে। 11 মে হবে হচ্ছে মাত্র 4%। দেখেন অনেক কিছু বললাম। তাহলে আমি ডেটগুলো কেন বললাম? আপনার ক্লিনিক্যাল প্র্যাকটিসের সুবিধার্থে, যেটা আপনি পরীক্ষার জন্য মনে রাখবেন।
ইডিডির দিন ব্যথা উঠবে মাত্র 4%, 43 উইকসে ব্যথা উঠবে 4%, ঠিক আছে, 4 এক সপ্তাহ আগে এক সপ্তাহ পরে 50%, 2 সপ্তাহ আগে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি 80%। তাহলে চিন্তা করেন, মনে করেন আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপু আমার ইডিডি হচ্ছে গিয়ে 12 জুলাই, আমি কি FCPS পার্ট 1 পরীক্ষা দিতে পারবো? তাহলে 12 জুলাইতে হচ্ছে আপনার 40 উইকস হবে, তাই তো? আপনার 37, এই যে 38 উইকসে 2 সপ্তাহ আগে, অর্থাৎ 38 উইকসে কিন্তু আপনার ব্যথা উঠে যেতে পারে। তাহলে 12 জুলাই আপনার হচ্ছে ইডিডি, ফার্স্ট উইকে পরীক্ষা, তার মানে খেয়াল করেন আপনার কিন্তু ব্যথা উঠে যাওয়ার সম্ভাবনা আগেই আছে। সো এটা কিন্তু টোটালি আনপ্রেডিক্টেবল, ঠিক আছে? সো এই পার্সেন্টেজটা আপনারা মনে রাখবেন। সব পার্সেন্টেজ মনে রাখতে হয় না, কিন্তু এই পার্সেন্টেজ আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে লেবারের অনেক কিছু আমরা পড়লাম। এখানকার লেবার চ্যাপ্টারে প্রথম কয়েকটা পাতা খুব ঝাড়া ঝাড়া পড়তে হবে, পরের পাতাগুলো শর্টকাটে পড়লে হবে। এখন পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে জানান। নোটিফিকেশন পান না কারণ হচ্ছে আপনারা গ্রুপে কোনো পোস্ট দেন না, গ্রুপে হচ্ছে কমেন্ট কম করেন। থ্যাংক ইউ আপুরা, যারা সুন্দর লাগছে বলছেন। না রে আপু, একদিন এক এক রকম লিপস্টিক না, লিপস্টিক আমার খুব কম, হাতে গোনা কয়েকটা হবে। লাফা আপু, আমাকে অনেকেই লাফা ডাকে। ফলিক অ্যাসিড আর ফলিনিক অ্যাসিডের মাঝে ডিফারেন্স কি? ফলিক অ্যাসিড হচ্ছে গিয়ে, হ্যাঁ, ফলিনিক অ্যাসিড হচ্ছে ফলিক অ্যাসিডের অ্যাক্টিভ ফর্ম। বডিতে ফলিক অ্যাসিড কনভার্ট হয়ে ফলিনিক অ্যাসিড হবে, সেটাই হচ্ছে আপনার বডিতে আসলে অ্যাবজর্ব হবে। তাহলে ফলিনিক অ্যাসিড হচ্ছে অ্যাক্টিভ ফর্ম, ঠিক আছে? আগে এরকম হলে তাহলে কি হবে? সবাইকে ক্লাস করতে হবে, তাহলে এরকম হবে না। নেগেটিভ একটা কথা শুনলে হাইপার হওয়া যাবে না, ঠিক আছে? নেগেটিভ একটা কথা শুনলেই হচ্ছে কি জিনিসটা নিয়ে এত ভাবা যাবে না, পজিটিভ সাইডগুলো ভাবতে হবে, নিজেকে রেকটিফাই করার প্ল্যান করতে হবে। আমি ইচ্ছা করে আরো ভয় বেশি দেখাবো কেন? যেন আপনারা ভালো করে ক্লাস করেন। থার্টি সেভেনে কি প্রি টার্ম বলবো? 37 কমপ্লিট হয়ে গেলে টার্ম, 37 কমপ্লিট না হওয়ার আগ পর্যন্ত কিন্তু প্রি টার্ম, ঠিক আছে? 37 কমপ্লিট মানে কি? 37 1 ডে, 37 2 ডে, 37 3 ডে, 4 ডে, 5 ডে, 6 ডে, 7 ডে। যেদিন 37 উইক 6 ডেজ হয়ে গেল, সেই দিন 37 উইক কমপ্লিট হয়ে 37 ডেজ 7 ডেজ হওয়া মানে 38 উইক শুরু হলো, ঠিক আছে? 37 পুরো কমপ্লিট হওয়া পর্যন্ত সেটা কিন্তু প্রি টার্ম, ঠিক আছে? 37 কমপ্লিট উইক হলে সেটা টার্ম। মোসনা রূপা আপু, আল্লাহ, খুবই ভয়ঙ্কর খবর, আপনার জন্য অনেক দোয়া রইল। ওকে, তাহলে হচ্ছে আমরা এখন নেক্সট পড়বো লিপস্টিকের কালার। লিপস্টিক হচ্ছে গিয়ে কালার পপের জিপার। ওকে, তাহলে চলেন শুরু করি। এখন হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পড়া পড়বো, যেটা হচ্ছে মন দিয়ে শুনতে হবে, খাতা কলমে লিখতে পারলে আরো ভালো। খাতা কলমে লিখে রাখলে হবে না, পারলে হচ্ছে লিখে ছোট্ট করে এরকম চিরকুট বানায় বইয়ের মধ্যে লাগায় রাখবেন, ঠিক আছে? তাহলে আপনার কাজে দিবে, আদারওয়াইজ এটা কাজে দিবে না। এখন হচ্ছে আসেন কজেস অফ অনসেট অফ লেবার, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা পড়া। ওকে, খেয়াল করেন। প্রথম কথা হচ্ছে কিভাবে লেবার শুরু হয়, এটা হচ্ছে অবস্কিওর, প্রেসাইজ মেকানিজম আমরা জানি না। কিভাবে শুরু হয় এটা হচ্ছে কি আমরা কিন্তু একদম 100% বলতে পারি না, ঠিক আছে? আমরা একটা মোটামুটি হাইপোথিসিস দাঁড় করাইছি, যে ধারণা করে নিচ্ছি এরকম, ঠিক আছে? যেমন হচ্ছে আপনারা অনেকেই হচ্ছে গিয়ে ধারণা করে নিচ্ছেন যে আচ্ছা তাহলে হচ্ছে গিয়ে এটা না হলে এটা, ঠিক আছে? এরকম করে আপনার পরীক্ষার সময় অনেক কিছু ধারণা করে নেন না, না জেনেও অনেক সময় লেগে যায়, এরকম আর কি বিষয়টা। অর্থাৎ আমরা লেবারের মেকানিজম আসলে কি এটা একদম এক্স্যাক্টলি 100% জানি না, আমরা অনেক কিছু ধারণা করে অনেক কিছু হচ্ছে চিন্তা করে নিয়েছি, ঠিক আছে? ওকে, এখন হচ্ছে খেয়াল করি লেবার অনসেটের জন্য তাহলে কি কি হচ্ছে আমার পাথওয়েজ আছে। খেয়াল করব,
তিনটা জিনিস হচ্ছে মাথায় রাখতে হবে। একটা হলো এন্ডোক্রাইন ফ্যাক্টর, একটা হলো বায়োকেমিক্যাল ফ্যাক্টর, আর একটা হচ্ছে মেকানিক্যাল ফ্যাক্টর। ঠিক আছে, এই তিনটা জিনিস মাথায় রাখেন, খুব ইম্পর্ট্যান্ট কথা। এন্ডোক্রাইন, বায়োকেমিক্যাল আর হচ্ছে মেকানিক্যাল। ঠিক আছে, আচ্ছা একটা একটা করে পড়ি। ফার্স্টে হচ্ছে আমরা পড়ব মেকানিক্যাল ফ্যাক্টর। ঠিক আছে, মেকানিক্যাল ফ্যাক্টরটা আমরা প্রথমে পড়ব। আচ্ছা খেয়াল করেন, ইউটেরাইন ডিস্টেনশন। মনে করেন এই হচ্ছে একটা ইউটেরাস নন প্রেগনেন্ট অবস্থায়, যখন ওর পেটে বাবু আসবে তখন কিন্তু ইউটেরাসটা অনেক বড় হয়ে যাবে না? তাহলে একটা জিনিস চিন্তা করেন, মনে করেন এই যে এত বড় হয়ে যাচ্ছে তাই না তখন। আচ্ছা মনে করেন আপনি হচ্ছেন একটা এরকম একটা কি বলবো বস্তা নিলেন। ঠিক আছে, একটা এমন কিছু নিলেন যেটা হচ্ছে টানলে বড় হয়। আচ্ছা একটা সহজ এক্সাম্পল দেই, আমরা বাচ্চাদেরকে বেলুন কিনে দেই না? খেলার হচ্ছে বেলুন কিনে দেই না? সেই বেলুনটা হচ্ছে যখন ফুলানোর আগে ছোট্ট থাকে, ওই ছোট্ট বেলুনে হচ্ছে এরকম ছোট্ট ছোট দেখা যায় অনেক ফুটাফাটা হচ্ছে ডিজাইন থাকে। যখন আপনি বেলুনটা ফুলান দেখা যায় ডিজাইনগুলো একদম ভেসে তাকাচ্ছে, অর্থাৎ স্ট্রেচিং হয়ে ডিজাইনটা হচ্ছে সুন্দর দেখাচ্ছে। কিংবা উল্টাও হতে পারে, প্রথমে হচ্ছে দেখলেন খুব সুন্দর করে আর লেখা আছে, যেই বড় হলো সেটা হচ্ছে গিয়ে ছ্যাতরা ব্যাতরা এরকম হয়ে গেল, চেহারাটার চেহারা থাকলো না, হয় না? অর্থাৎ স্ট্রেচিং হলে জিনিসটা হচ্ছে অনেক কিছু এরকম প্রত্যেকটা একটা থেকে একটা ছোট ছোট সেলের মাঝে গ্যাপ হয়, তাই না? ঠিক তেমনি ইউটেরাস যখন ছোট্ট ছিল সে এরকম ছিল, যখন বাচ্চার চাপে সে বড় হচ্ছে, ঠিক আছে, গ্রোয়িং ফিটাস তাকে ধাক্কা দিয়ে দিয়ে হচ্ছে ওকে বড় করতেছে, স্ট্রেচিং হচ্ছে না? এই যে টান পড়ে এই টানটাকে বলা হচ্ছে স্ট্রেচিং। ঠিক আছে, এই যে স্ট্রেচিং হচ্ছে কি দিয়ে স্ট্রেচিং হয়? একটা হচ্ছে গ্রোয়িং ফিটাস স্ট্রেচিং করে, আর একটা হচ্ছে এখানে লাইকার এমনি থাকে, এই লাইকার গুলা দিয়ে স্ট্রেচিং হয়। ঠিক আছে, তো এই যে স্ট্রেচিং যখন হয় এই প্রত্যেকটা জায়গার গ্যাপ কিন্তু বেড়ে যায়। ঠিক আছে, অর্থাৎ এই যে ইউটেরাসের গায়ে হচ্ছে যে গ্যাপ জাংশনগুলা থাকে সেই গ্যাপ জাংশনগুলা বেড়ে যায়। মনে করেন এখানে হচ্ছে সবকিছু একদম এরকম লাগানো ছিল, যে এরকম স্ট্রেচিং হচ্ছে এগুলার মাঝখানে এত বড় বড় গ্যাপ হয়ে যাচ্ছে। তাহলে এই যে গ্যাপ যখন হয়ে যাচ্ছে এই প্রত্যেকটা গ্যাপে কিন্তু একটা একটা করে সোফা থাকে। নর্মালি সোফাগুলা একদম এরকম বন্ধ হয়ে থাকে, যখন গ্যাপ বাড়ে তখন সোফাগুলা বসার মতো জায়গা তৈরি হয়। সেই সোফাগুলা কার সোফা? সোফাগুলা হচ্ছে অক্সিটোসিনের সোফা। অক্সিটোসিন কি? একটা হরমোন। ঠিক আছে, কোথা থেকে আসে মনে পড়ে? অক্সিটোসিন আসে হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি থেকে। ঠিক আছে, যাই হোক, এই অক্সিটোসিনের বসার জন্য তখন সোফাগুলা ওপেন হয়ে যায়। ঠিক আছে, সো এই হচ্ছে একটা মেকানিজম, যে ইউটেরাস যখন গ্রোয়িং ফিটাস আর লাইকার দিয়ে এরকম স্ট্রেচিং হয়ে বড় হয়, গ্যাপ জাংশনগুলা হচ্ছে গিয়ে এরকম গ্যাপগুলা বেড়ে যাচ্ছে, সেই গ্যাপের ভিতরে রিসেপ্টরগুলা বের হয়ে আসে। প্রত্যেকটা রিসেপ্টর হচ্ছে অক্সিটোসিনের জন্য বসার জায়গা। ঠিক আছে, তাহলে গ্যাপ জাংশন বড় হয়ে গেলে মানে গ্যাপগুলা বেড়ে গেলে, গ্যাপ জাংশনগুলা হচ্ছে পরিমাণে বেড়ে গেলে, তাহলে অক্সিটোসিন তার সঙ্গে হচ্ছে গিয়ে আমার বিভিন্ন প্রোটিন, যে প্রোটিনগুলো হলো অ্যাকচুয়ালি কন্ট্রাকশনের জন্য দায়ী। ঠিক আছে, কন্ট্রাকশন অ্যাসোসিয়েটেড প্রোটিন, এগুলার জন্য হচ্ছে গিয়ে আমার রাস্তা বের হয়ে যায়। এগুলো যখন অক্সিটোসিন এসে বসবে তখন হচ্ছে আলটিমেটলি অক্সিটোসিন ইউটেরাসকে কন্ট্রাক্ট করতে হেল্প করবে, তার মানে লেবারটা হচ্ছে আগাবে। ঠিক আছে, তাহলে কি হলো? মেকানিক্যাল ফ্যাক্টর হচ্ছে ইউটেরাইন স্ট্রেচিং। কেন হচ্ছে? গ্রোয়িং বাচ্চা আর লাইকার এমনি দিয়ে গ্যাপ জাংশনের পরিমাণ বেড়ে যাচ্ছে, তাতে করে অক্সিটোসিনের রিসেপ্টর যেগুলো বসার সোফা সেগুলো ওপেন হয়ে অক্সিটোসিন বসার জায়গা পাচ্ছে। ঠিক আছে, এইভাবে লেবার প্রোগ্রেস হচ্ছে বা লেবার শুরু হচ্ছে। এটা হচ্ছে একটা মেকানিজম যেটা কিনা হচ্ছে আমার মেকানিক্যালের মধ্যে পড়ে। ঠিক আছে, ওকে, নেক্সট হচ্ছে আসেন ফিটো প্লাসেন্টাল সার্কুলেশন। আচ্ছা খেয়াল করেন, সরি কন্ট্রিবিউশন, খেয়াল করবেন কথাটা। এই যে হচ্ছে পেটের ভিতরে একটা ফিটাস আর হচ্ছে প্লাসেন্টা আছে, ওদের কিন্তু ইম্পর্টেন্ট একটা রোল আছে। কারোই কিন্তু এক জায়গায় বেশি দিন থাকতে ভালো লাগে না। ঠিক আছে, তো এই ফিটাস প্লাসেন্টা যখন ইউটেরাসের ভিতরে আছে ওর কিন্তু আজীবন এখানে থাকতে ভালো লাগবে না, একটা টাইমে ওর বের হয়ে আসতে ইচ্ছা করবে। যখন ওর বের হয়ে আসতে ইচ্ছা করবে তখনও কিছু কাজকর্ম শুরু করবে। ঠিক আছে, কি হবে? ওর মাঝে, এই ফিটাসের মাঝে, ঠিক আছে, ফিটাসের মধ্যে হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাড্রেনাল এক্সিস হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে। খেয়াল করেন, আমরা বারে বারেই পড়েছি তাই না, হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান এক্সিস অথবা হাইপোথ্যালামো পিটুইটারি গোনাডাল এক্সিস, এটা হচ্ছে কিন্তু মায়ের। আর বাচ্চার জন্য কিন্তু হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাড্রেনাল এক্সিস হচ্ছে লেবারে কাজ করে। তাহলে পরীক্ষার হলে খেয়াল করে দেখবেন অ্যাড্রেনাল এক্সিস জানতে চাচ্ছে নাকি ওভারিয়ান বা গোনাডাল এক্সিস জানতে চাচ্ছে। ওভারি গোনাড জানতে চাইলে আপনি ভাববেন যে এখানে হচ্ছে হয়তো
অ্যামেনোরিয়া, পিউবার্টি, ইনফার্টিলিটি ওইসবের কথা বলতেছে। আর যদি হচ্ছে হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাড্রেনাল এক্সিসের কথা জানতে চায়, তার মানে বাচ্চার লেবারের ঘটনার কৃত্রিমতার কথা বলছে। এইভাবে জিনিসটাকে হচ্ছে মাথায় ঢুকায় নিতে পারেন। তাহলে হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাড্রেনাল এক্সিস অ্যাক্টিভেট হয়ে যায়। কি হয় বলেন তো, খেয়াল করেন। হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাড্রেনাল, হাইপোথ্যালামাস থেকে বাচ্চার কি বের হয় জানেন? কর্টিসল রিলিজিং হরমোন। সে কর্টিসল রিলিজিং হরমোন বের হয়ে পিটুইটারিকে সুরসুরি দিবে। তখন পিটুইটারি থেকে বের হবে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। সেই অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন গিয়ে অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে সুরসুরি দিবে। তখন হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড হচ্ছে কর্টিসল সিক্রেশন বাড়ায় দিবে। ঠিক আছে, এই কর্টিসল সিক্রেশন যখন বেড়ে যাবে, এই কর্টিসলটা গিয়ে কাজ করবে প্লাসেন্টার মধ্যে। ঠিক আছে, ফিটাস থেকে এইটুক হলো। তারপরে এই কর্টিসল বের হয়ে প্লাসেন্টায় কাজ করবে। তখন প্লাসেন্টা কর্টিসলের সুরসুরি পেয়ে তখন ধুম করে সে খুব বেশি পরিমাণে ইস্ট্রোজেন আর প্রস্টাগ্ল্যান্ডিনের পরিমাণ বাড়ায় দিবে। ঠিক আছে, তাহলে দেখেন ফিটাসের হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাড্রেনাল এক্সিসটা হচ্ছে অ্যাক্টিভেট হবে, সিআরএইচ বের হবে, সেখান থেকে এসিটিএইচ, পিটুইটারি থেকে এসিটিএইচ বের হবে এটার সুরসুরিতে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে কর্টিসল বের হবে। ঠিক আছে, সেই কর্টিসল গিয়ে কাজ করবে প্লাসেন্টা। এটা কার হচ্ছে? অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এগুলো কিন্তু সবই ফিটাসের। ঠিক আছে, তার মানে দেখেন পেটের ভিতরে বাবু কত কাণ্ডকীর্তি করে, সেটা প্লাসেন্টাতে সুরসুরি দিবে। সেই প্লাসেন্টা তখন ইস্ট্রোজেন আর প্রস্টাগ্ল্যান্ডিনের পরিমাণ বাড়ায় দিবে। লাভ কি? এই যে ইস্ট্রোজেন বাড়লো, ইস্ট্রোজেন তখন কিছু কাজ করবে। কি কাজ করবে? ইস্ট্রোজেন হচ্ছে তখন মায়ের মধ্যে কাজ করবে। দেখেন প্লাসেন্টা থেকে ইস্ট্রোজেন বের হলো, সেই প্লাসেন্টাল ইস্ট্রোজেন চলে যাবে এবার মায়ের পিটুইটারিতে, অর্থাৎ ম্যাটারনাল পিটুইটারিতে গিয়ে কি করবে? অক্সিটোসিন রিলিজ করবে। কোত্থেকে? পোস্টেরিয়র পিটুইটারি। এটা হচ্ছে 1 নম্বর কথা। অক্সিটোসিন হচ্ছে একটা অক্সিটোসিক ড্রাগ, যেটা কিনা ইউট্রাসকে কন্ট্রাক্ট করে। ইউট্রাস কন্ট্রাক্ট হওয়া মানে ইউট্রাসের ভিতরে জিনিসপত্র বের হয়ে আসা। তাহলে এটা হচ্ছে এইভাবে লেবার শুরু করতে হেল্প করবে। 1 নম্বর। আরেকটা ব্যাপার, অক্সিটোসিন যতই বডিতে ঘুরে বেড়াক, ও কিন্তু খুবই আরামদায়ক। ও হচ্ছে সোফা ছাড়া কাজ করে না, অর্থাৎ ও কাজ করার জন্য বেশ কিছু রিসেপ্টার্স লাগে। ঠিক আছে, তখন ইস্ট্রোজেন ভাববে, হায় রে, পিটুইটারিকে তো সুরসুরিতে অক্সিটোসিন বের করলাম, কিন্তু এই অক্সিটোসিন ইউট্রাসে গিয়ে যে কাজ করবে ওর জন্য তো সোফা লাগবে। তখন এস্ট্রোজেন গিয়ে কি করবে? সে হচ্ছে মায়োমেট্রিয়ামে যাবে, অর্থাৎ মাথার মধ্যে গিয়ে তো বললো এই অক্সিটোসিন বের হ, তারপর মায়োমেট্রিয়ামে গিয়ে হচ্ছে বলবে এই অক্সিটোসিন আসতেছে, ওর জন্য সোফা রেডি কর। তাহলে হচ্ছে আগে যেই কয়েকটা সোফা ছিল তার থেকে 100-200 ফোল্ড বেশি সোফা, অর্থাৎ গুণ 100-200 গুণ বেশি সোফা হচ্ছে আরও তৈরি করবে। ঠিক আছে, আচ্ছা, পাশাপাশি যেটা করবে প্রস্টাগ্ল্যান্ডিনের জন্য হচ্ছে গিয়ে প্রস্টাগ্ল্যান্ডিনের পরিমাণও সে বাড়াই দিবে, এবং গ্যাপ জাংশন যেটা ছিল সেই গ্যাপ জাংশনগুলোকেও হচ্ছে বাড়াই দিবে। ঠিক আছে, তাহলে মায়োমেট্রিয়ামে গিয়ে অক্সিটোসিনের সোফা বাড়াবে, প্রস্টাগ্ল্যান্ডিনের পরিমাণ বাড়াবে, গ্যাপ জাংশনের পরিমাণ বাড়াবে, এই 3টা কাজ করবে। এরপরে হচ্ছে ও যেটা করবে, এস্ট্রোজেন বললাম না, প্রস্টাগ্ল্যান্ডিনের পরিমাণ বাড়াবে। কিভাবে বাড়াবে? একটা তো হচ্ছে গিয়ে এই যে মায়োমেট্রিয়াম থেকে বাড়াচ্ছে, আরেকটা হলো সে যেটা করবে, ডেসিডুয়া থাকে না প্লাসেন্টাল মধ্যে, ঠিক আছে, ডেসিডুয়া এবং অ্যামনিয়ন থাকে, তাই তো। ডেসিডুয়া মানে হচ্ছে মায়ের দিকটা, প্লাসেন্টার, অ্যামনিয়ন মানে হচ্ছে প্লাসেন্টার বাচ্চার দিকটা। সেখানে হচ্ছে লাইসোজোম থাকে। ঠিক আছে, লাইসোসোম, সেই লাইসোসোমগুলাকে সে গিয়ে হচ্ছে গিয়ে ফুটাই দিবে। ঠিক আছে, একদম বেলুন ফুটানোর মতো পিন দিয়ে টুসুট করে ফুটাই দিবে। লাইসোসোম যখন ফুটে যাবে, ওখান থেকে লাইসোসোমের ভিতরের প্রোডাক্টগুলো বের হয়ে আসবে, সেখান থেকে প্রস্টাগ্ল্যান্ডিন F2 আলফাটা বের হয়ে চলে আসবে। এইভাবে প্রস্টাগ্ল্যান্ডিনের পরিমাণও কিন্তু বাড়বে। এরপরে হচ্ছে সে আরও কাজ করবে। 4 নম্বর কাজ হচ্ছে সে তারপরে মায়োমেট্রিয়াম কন্ট্রাকশনের যে প্রোটিন থাকে সেই প্রোটিনটাকে হচ্ছে বাড়াই দিবে। ঠিক আছে, আমরা ছোটবেলায় পড়তাম, মনে আছে? সামনে ফিজিওলজি শুরু হবে তখন আবারও পড়বেন। মাসেল কন্ট্রাকশনের জন্য হচ্ছে গিয়ে আমার কন্ট্রাক্টাইল প্রোটিন লাগে। ঠিক আছে, সেই কন্ট্রাক্টাইল প্রোটিন যেটা, সেটাকে বাড়াই দিবে। এখানে কন্ট্রাক্টাইল প্রোটিন হচ্ছে অ্যাক্টিনোমাইসিন, এখানে অ্যাক্টোমাইসিন বলছে কিন্তু এটা অ্যাকচুয়ালি অ্যাক্টিনোমাইসিন। ঠিক আছে, CAMP। ঠিক আছে, কন্ট্রাক্টাইল CAMPর মাধ্যমে হচ্ছে অ্যাক্টিনোমাইসিনটা বাড়ায় দিবে। ঠিক আছে, এবং হচ্ছে মায়োমেট্রিয়ামের যে সেল আছে, মায়োমেট্রিয়ামের সেলটাকে হচ্ছে এক্সাইটেড করে দিবে। দেখেন খুবই জটিল লাগতেছে নিশ্চয়ই। এখন আমি আপনাকে একটু আরেকবার সোজা করে দিই। ঠিক আছে, খেয়াল করেন,
ফিটাস থেকে ফিটাল হাইপোথ্যালামো অ্যাড্রেনো পিটুইটারি অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে কি হবে সেটা ক্লিয়ার, তাই না? প্লাসেন্টায় সুরসুরি দিবে সেটাও ক্লিয়ার। প্লাসেন্টা থেকে বের হচ্ছে কি ইস্ট্রোজেন আর প্রস্টাগ্ল্যান্ডিন, তাই তো? এখন হচ্ছে ইস্ট্রোজেন বের হলে আমার লাভটা কি? দুইটা জিনিস মনে রাখবেন সবসময়। আমি কি বলি, প্রেগনেন্সি হচ্ছে প্রজেস্টেরন, তাই না? প্রেগনেন্সিতে হচ্ছে গিয়ে আপনার সবকিছু ঠান্ডা শান্ত শিষ্ট খুবই হচ্ছে নীরব থাকে। এই নীরবতার মূল কারণ হলো প্রজেস্টেরন, ঠিক আছে? প্রজেস্টেরন চায় আপনি একজন মা হন, প্রজেস্টেরন চায় আপনি সব সময় হচ্ছে খুবই মেইলি হন। আর ইস্ট্রোজেন মেইলি হন বলতে মানে খুবই হচ্ছে যেটা সবাই চায় যে মেয়েরা হচ্ছে খুবই চুপচাপ হবে, খুবই শান্ত হবে, খুবই হচ্ছে কি আস্তে ধীরে কথা বলবে, আস্তে ধীরে আগাবে, এটা হচ্ছে প্রজেস্টেরন চায়, ঠিক আছে? সবকিছুকে ঢিলঢিলা করে দেয়, সবকিছুকে নরম করে দেয়, তুলতুলা করে দেয়। আর ইস্ট্রোজেন সবসময় চায় আপনি যেন হট অ্যান্ড সেক্সি, খুবই হচ্ছে এক্সাইটেড, খুবই হচ্ছে কি কর্মোদ্যম, খুবই হচ্ছে সবকিছু হন। প্রজেস্টেরন যখন বেশি থাকে, খেয়াল করেন প্রেগনেন্সিতে চাইলেও কিন্তু আমরা দৌড়াতে পারি না, অনেক বেশি হচ্ছে কাজ করতে পারি না, আমরা অনেক ট্রাভেল করতে পারি না। অর্থাৎ প্রজেস্টেরন আপনাকে একটু শান্তশিষ্ট করে ঘরের মাঝে রাখে। আর ইস্ট্রোজেন থাকা অবস্থায় আপনি কিন্তু ইয়াং কালে সবসময় চেষ্টা করেন আমি ওই পার্টি করব, ওখানে গিয়ে আমি কাজ করব, মসজিদে গিয়ে নামাজ পড়বো, মানে অর্থাৎ সবকিছুতে আপনি একটু এক্সাইটেড থাকেন, আপনি হচ্ছে চিন্তা করেন না যে আমার শরীরটা খারাপ লাগবে, ঠিক আছে? অর্থাৎ ইস্ট্রোজেন থাকা মানেই হচ্ছে আপনি খুবই হচ্ছে একদম ইয়াং একটা রিপ্রোডাক্টিভ এজের খুবই টুসটুসে পুটপুটে লেডি, ঠিক আছে? অর্থাৎ ইস্ট্রোজেন সবসময় চায় আপনি হচ্ছেন তাহলে হট সেক্সি থাকেন, আর প্রজেস্টেরন চায় আপনি নরম তুলতুলা থাকেন। তার মানে দুটোর উল্টা কাজ করে। তাহলে চিন্তা করেন যখন হচ্ছে প্রজেস্টেরন চাচ্ছে আপনি মা হয়ে বসে থাকেন, সে আপনার ইউট্রাসকে ঠান্ডা রেখে দিচ্ছে। কেন? বিকজ সে চায় ইউট্রাসে বাবু থাকুক, আপনিও চুপ করে থাকেন। আর ইস্ট্রোজেন চাইবে হইছে আর কতদিন বাচ্চা রাখবি, বাইর কর, বাইর কইরা এবার তুই হচ্ছে আবার খেলাধুলা শুরু কর, এরকম। ইস্ট্রোজেন হচ্ছে চাইবে আপনি হচ্ছেন আবার একদম টিটিং 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 করে হিল স্যান্ডেল পরে ঘুরে বেড়ান। তাই ইস্ট্রোজেন এসে বলবে কি এই বাচ্চা বাইর হতো, বাচ্চা বাইর হতো, এরকম করবে, ঠিক আছে? প্রজেস্টেরন বাচ্চাকে আদর করে রাখবে, আর ইস্ট্রোজেন দিয়ে বলবে এই বাচ্চা আর ভালো লাগতেছে না তোকে, বাইর হ আমার শরীর থেকে, এরকম। এই বাইর হওয়ার জন্য সব কাণ্ডকীর্তি করবে। ওকে, এখন ইস্ট্রোজেনের এই ক্ষমতা নাই যে ইউট্রাসকে হচ্ছে গুতা মেরে দরজা খুলে ফেলবে। সার্ভিক্সে গুতা মেরে খোলার মতো ইস্ট্রোজেনের হচ্ছে ক্ষমতা নাই। তখন ইস্ট্রোজেন কি করবে? কান পড়া দিবে, এই প্রস্টাগ্ল্যান্ডিন আর কতদিন বাচ্চাকে রাখবি, বাইর কর বাইর কর। এভাবে হচ্ছে ইস্ট্রোজেন গিয়ে প্রস্টাগ্ল্যান্ডিনকে হচ্ছে কান পড়া দিবে। কারণ প্রস্টাগ্ল্যান্ডিন হচ্ছে গিয়ে খুবই একটা ভম্বল দাস, সে ইস্ট্রোজেনের কথাই ভাববে তাই তো খুললা দিই দরজা বলে সে সার্ভিক্সের মুখটা খুলে দিবে। তো ইস্ট্রোজেন এই কারণে প্রস্টাগ্ল্যান্ডিনকে বাড়ায়, ঠিক আছে? এখন হচ্ছে আসেন, ইস্ট্রোজেন অনেক দিন ধরে ভাবতেছে কোনোভাবে যদি বাচ্চাটাকে বাইর করতে পারতাম, তখন সে কি করবে? বিভিন্ন জায়গায় গিয়ে সে চিন্তা করবে যে কোথায় কোথায় বললে কাজটা হবে, ঠিক আছে? যেমন হচ্ছে দেখেন, মনে করেন আপনি ট্রেনিং লাইফে আছেন, দেখবেন হচ্ছে আপনার এমন কিছু হচ্ছে সহকর্মী থাকবে যারা হচ্ছে গিয়ে চাইবে যে কোনোভাবে আপনার ক্ষতি করতে পারলে সে খুব ভালো থাকবে। তখন সে হচ্ছে জায়গায় জায়গায় গিয়ে কান পড়া দিবে ম্যাডামের কাছে, তারপরে হচ্ছে অ্যানেস্থেসিয়া স্যারের কাছে, বিভিন্ন জায়গায় গিয়ে আপনার বিরুদ্ধে কথা বলবে। ঠিক তেমনি অক্সিটোসিন এই কাজগুলো করবে। সরাসরি তো আপনাকে বের করে দিতে পারতেছে না, তখন হচ্ছে সে বিভিন্ন জায়গায় কান পড়া দিবে। সে কান পড়া দেওয়ার জায়গাগুলো কোথায় কোথায়? এক হচ্ছে ম্যাটারনাল পিটুইটারি, সে মায়ের পিটুইটারিতে গিয়ে অক্সিটোসিনকে গিয়ে বলবে এই যা তো বাচ্চাটাকে বের করে দেয়, আমি আবার হচ্ছে হট সেক্সি আপুকে চাই, ঠিক আছে? সো সে হচ্ছে হট সেক্সি অনুপমা দাস নিশিকে যাচ্ছে, তাই হচ্ছে অনুপমা দাস নিশির পিটুইটারি গ্ল্যান্ডকে গিয়ে সে সুরসুরি দিল। তখন অনুপমা দাস নিশির পিটুইটারি অক্সিটোসিন রিলিজ করে ইউট্রাসকে কন্ট্রাকশন বাড়ায় দিল। আচ্ছা, এখন হচ্ছে ইস্ট্রোজেন আবার চালু আছে, ওই যে পিটুইটারিকে কান পড়া দিয়ে আসছে, পিটুইটারিতে এখন অবজারভেশনে আসবে। অবজারভেশনে যখন আসবে, পিটুইটারির অক্সিটোসিন যদি এসে দেখে তার জন্য বসার ব্যবস্থাই করে নাই, তাহলে সে বলবে কি দূর থাকবো না, এখানে আমার কাজ করার কোনো দরকার নাই। তখন হচ্ছে সে কি করবে? ডক্টর সুরভি ইকবালের ইউটেরাসে যাবে, ডক্টর সুরভি ইকবালের ইউটেরাসের মধ্যে সে বলবে সোফা বানাই, সোফা বানানোর জন্য রিসেপ্টর বাড়াবে, তাহলে ওই যে পিটুইটারি থেকে অক্সিটোসিন আসতেছে ও যেন বসতে পারে। হইল দুই রকম শয়তানি। ওকে, গেল। 3 নম্বর হচ্ছে সে যেটা করবে, প্রস্টাগ্ল্যান্ডিন দরজা খোলার জন্য যাকে লাগবে, ঠিক আছে? যারা হচ্ছে বাচ্চাটাকে বের করবে, সার্ভিক্সের দরজা তো খুলতে হবে, সার্ভিক্সের দরজা খুলতে পারে শুধুমাত্র প্রস্টাগ্ল্যান্ডিন। তাই সার্ভিক্সের দরজা খোলার জন্য প্রস্টাগ্ল্যান্ডিনকে হচ্ছে গিয়ে বলবেন আয় প্রস্টাগ্ল্যান্ডিন বাইর কর। তো প্রস্টাগ্ল্যান্ডিনকে বের করার জন্য ও তখন কি করবে? ডেসিডুয়া আর অ্যামনিয়নে, ডেসিডুয়া অ্যামনিয়ন হচ্ছে প্লাসেন্টারি দুইটা অংশ, ঠিক আছে? মায়ের অংশটা হচ্ছে ডেসিডুয়া, বাচ্চার অংশ হচ্ছে অ্যামনিয়ন। সেখান থেকে লাইসোজোম গুলাকে বেলুন দিয়ে পিন দিয়ে ফুটানোর মতো করে পুটুস পুটুস করে ফুটাই দিবে, তাতে করে ওখান থেকে
প্রস্টাগ্ল্যান্ডিন বের হয়ে আসবে। কোন প্রস্টাগ্ল্যান্ডিন এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট? প্রস্টাগ্ল্যান্ডিন F2 আলফা। এভাবে প্রস্টাগ্ল্যান্ডিনের পরিমাণও বেড়ে গেল। এত কিছু করার পরে দেখেন সবাই এখন রেডি হয়ে আছে, বাচ্চাকে বের করব। তখন কি করতে হবে? ইউট্রাসকে কন্ট্রাক্ট করতে হবে। তখন ইস্ট্রোজেন ভাববে পাইছি, এইবার হচ্ছে কন্ট্রাকশনও বাড়াই দিই। তখন হচ্ছে সে ইউট্রাসের যে মায়োমেট্রিয়াল কন্ট্রাক্টাইল প্রোটিন আছে, সাইক্লিক এএমপির মাধ্যমে সে অ্যাক্টিনোমাইসিন প্রোটিনটাকে হচ্ছে সিনথেসিস করবে, যেন হচ্ছে গিয়ে আরেকটু আগুনে ঘি ঢালতে পারে। এইভাবে আগুনে ঘি ঢেলে তারপরে ইউট্রাসের যে সেলগুলো আছে মায়োমেট্রিয়ামেল সেল, সেগুলাকেও এক্সাইটেড করে দিল। তারপরে করে মাথার উপরে হাত দিয়ে সে সিঙ্গাপুর ঘুরতে চলে গেল। এই হচ্ছে ইস্ট্রোজেন ফাজিলটা। ঠিক আছে, তাহলে দেখেন ইস্ট্রোজেন কিভাবে কাজ করে, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। এখন হচ্ছে আসেন প্রজেস্টেরন কিভাবে কাজ করে। ওকে, এখন হচ্ছে ইস্ট্রোজেন গেল, এখন হচ্ছে আমরা পড়ব প্রজেস্টেরন কিভাবে কাজ করে। খেয়াল করেন আমি কি বললাম, প্রজেস্টেরন অলওয়েজ চায় আপনার প্রেগনেন্সিটা সুন্দরভাবে মেনটেন হোক। ঠিক আছে, এখন কথা হলো এই প্রজেস্টেরনটা কোত্থেকে আসে? ঠিক আছে, বাচ্চার কোথা থেকে আসে প্রজেস্টেরন? খেয়াল করবেন, একটা আল্লাহ এখানে মরিচকে জানি পুরাচ্ছে পাশের বাসায়, সরি, বাচ্চার, ঠিক আছে, বাচ্চার মধ্যে একটা জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে ডাইহাইড্রো এপি এন্ডোস্টেরন সালফেট। ঠিক আছে, ডাইহাইড্রো এপি এন্ডোস্টেরন সালফেট। ঠিক আছে, ওকে, এইটা হচ্ছে বের হয়। ঠিক আছে, আর হলো বাচ্চার মধ্যে কিন্তু কর্টিসলও আসে, আমরা এই দুটো পড়লাম না? খেয়াল করেন, এই যে হচ্ছে ডাইহাইড্রো এপি এন্ডোস্টেরন সালফেট, ঠিক আছে, অ্যান্ড কর্টিসল। আচ্ছা, ওরা হচ্ছে যেটা করবে, এটা কোত্থেকে আসতেছে? ওরা হলো বাচ্চা থেকে আসতেছে। ওরা যেটা করবে, এই দুইজন মিলে আমাদের ফিটাসের হচ্ছে গিয়ে, আচ্ছা একটু সহজ করে বলি, আমাদের মায়ের বডি থেকে প্রজেস্টেরন বের হয়, তাই না? প্লাসেন্টা থেকে প্রচুর প্রজেস্টেরন বের হয়। ঠিক আছে, ঠিক একইভাবে খেয়াল করবেন ফিটাল প্রেগনেনোলন থেকেও কিন্তু প্রজেস্টেরন আসে, অর্থাৎ বাচ্চার প্রেগনেনোলন, খেয়াল করবেন কথাগুলা, প্রেগনেনোলন থেকে কনভার্সন হয়ে প্রজেস্টেরন হয়। ঠিক আছে, সরি, প্রজেস্টেরন হয়। ঠিক আছে, এই যে একটা রিয়াকশন, সেই রিয়াকশনকে ইনহিবিট করে হচ্ছে গিয়ে কর্টিসল আর ডিহাইড্রো এপিএন্ডোস্টেরন সালফেট। ঠিক আছে, তাহলে দেখেন এই যে আমরা বললাম ইস্ট্রোজেনের প্রভাবে আমার এই যে এখানে কর্টিসল বের হচ্ছে, বললাম না হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাডরেনাল এক্সিস থেকে এই কর্টিসল এবং তার সাথে ডাইহাইড্রো এপিএন্ডোস্টেরন সালফেট ওরা গিয়ে প্রজেস্টেরন যে তৈরি হচ্ছে সেই সিনথেসিসের পরিমাণটা কমাই দিচ্ছে। তার মানে কি, প্রজেস্টেরন বেশি থাকলে প্রেগনেন্সি কন্টিনিউ হতো, যে প্রজেস্টেরন কমে যাচ্ছে তাহলে প্রেগনেন্সি কন্টিনিউ হওয়ার ব্যাপার স্যাপারগুলোও কমে যাচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে লেবারের আগে প্রজেস্টেরন লেভেল কি হয়? ফল করে। ঠিক আছে, কেন ফল করে? বিকজ বাচ্চার কর্টিসল, বাচ্চার ডিহাইড্রো এপিএন্ডোস্টেরন সালফেট প্রজেস্টেরন তৈরিকে ইনহিবিট করে। কিভাবে? প্রেগনেনোলন থেকে প্রজেস্টেরন তৈরি হওয়ার যে বিক্রিয়াটা আছে, রিয়াকশনটা আছে, সেটাকে ইনহিবিট করে। তাহলে কি হচ্ছে? ইস্ট্রোজেন বেড়ে যাচ্ছে না, লেবারের আগে প্রজেস্টেরন কমে যাচ্ছে, অর্থাৎ ইস্ট্রোজেন প্রজেস্টেরনের যে রেশিও, সেই রেশিওটা হচ্ছে অল্টারেশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে হচ্ছে প্রজেস্টেরন রোল প্লে করে। তাহলে প্রজেস্টেরন রোল কিভাবে প্লে করে? কমে যায়, কমে গিয়ে হচ্ছে লেবার প্রোগ্রেস করতে হেল্প করে। ঠিক আছে, শেষ। নেক্সট হচ্ছে আসেন প্রস্টাগ্ল্যান্ডিন। এটা কিভাবে কাজ করে? এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে গিয়ে আলটিমেটলি লেবারকে ইনিশিয়েট করে এবং লেবার মেইনটেইনও করে। কিভাবে? বিকজ সার্ভিক্স ওপেন না হলে কিন্তু আলটিমেটলি বাচ্চা বের হবে না। সার্ভিক্স ওপেনিংয়ের জন্য প্রস্টাগ্ল্যান্ডিনের ভূমিকা সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রস্টাগ্ল্যান্ডিন কোথা থেকে তৈরি হয়? একটা হচ্ছে অ্যামনিয়ন, ঠিক আছে, অ্যামনিয়ন থেকে আসে, কোরিয়ন থেকে আসে, ইভেন ডেসিডুয়াল থেকেও কিন্তু আসে। এই তিনটাই কিন্তু প্লাসেন্টার অংশ। ঠিক আছে, এবং সাথে মায়োমেট্রিয়াম থেকেও কিন্তু আসে। ঠিক আছে, তাহলে প্রস্টাগ্ল্যান্ডিন তৈরি হচ্ছে টোটালি প্লাসেন্টা আর মায়োমেট্রিয়াম থেকে। ঠিক আছে, অ্যান্ড প্রস্টাগ্ল্যান্ডিন তৈরি হওয়ার পিছনে কার কার ভূমিকা আছে? প্রস্টাগ্ল্যান্ডিন তৈরি হওয়ার পিছনে আমরা একটু আগে পড়লাম না, ইস্ট্রোজেন একটা ভূমিকা পালন করে। তাহলে ইস্ট্রোজেন ভূমিকা পালন করে, পাশাপাশি গ্লুকোকর্টিকয়েডও হচ্ছে ভূমিকা পালন করে। ঠিক আছে, তারপরে আমরা পড়লাম না মেকানিক্যাল স্ট্রেচিং হলে গ্যাপ জাংশন বাড়ে, সেই স্ট্রেচিং যদি হয়, স্ট্রেচিং হলেও হচ্ছে প্রস্টাগ্ল্যান্ডিনের সিক্রেশনটা, সিনথেসিসটা বেড়ে যায়। এরপরে হচ্ছে সাইটোকাইনও রোল প্লে করে। কোন কোন সাইটোকাইন?
ইন্টারলিউকিন 1, 6 আর টিউমার নেক্রোসিস ফ্যাক্টর। যে কোনো ইনফেকশন হচ্ছে গিয়ে রোল প্লে করে, ভ্যাজাইনাল এক্সামিনেশনও হচ্ছে এখানে রোল প্লে করে, ইভেন হচ্ছে মেমব্রেন রাপচার হলেও রোল প্লে করে। ঠিক আছে, এখন হচ্ছে আসি আপনাকে বোঝাই। খেয়াল করেন, এই যে বললাম ইস্ট্রোজেন রোল প্লে করে, ইস্ট্রোজেন বাড়লে প্রস্টাগ্ল্যান্ডিন বাড়বে, এটা হচ্ছে ন্যাচারালি যেভাবে লেবার হয়, তাই না? একটু আগে আমরা পড়লাম। ঠিক আছে, ওকে। গ্লুকোকর্টিকয়েড বাড়লে প্রস্টাগ্ল্যান্ডিন বাড়বে। ঠিক আছে, গ্লুকোকর্টিকয়েড যদি আপনি কোনো কারণে বেশি বেশি ব্যবহার করেন, তার প্রস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস বাড়বে। স্ট্রেচিং, ঠিক আছে, খেয়াল করবেন যাদের হচ্ছে টুইন প্রেগনেন্সি থাকে বা ট্রিপলেট অর্থাৎ মাল্টিপল প্রেগনেন্সি, খেয়াল করবেন ওদের কিন্তু টার্ম পর্যন্ত যায় না, আগে আগে লেবার পেন শুরু হয়। কেন? স্ট্রেচিং এর জন্য। স্ট্রেচিং হয়ে গ্যাপ জাংশন বাড়ে, অক্সিটোসিন রিসেপ্টর ওখানে বেড়ে যাচ্ছে, প্লাস স্ট্রেচিং এর কারণে প্রস্টাগ্ল্যান্ডিনও বাড়ে, সার্ভিক্সের মুখ খুলে যাচ্ছে। ঠিক আছে, ঠিক একইভাবে যদি কারো পলিহাইড্রামনিওস থাকে, তখনও জরায়ুটা অনেক বড় থাকে, স্ট্রেচিং হয়ে কিন্তু দ্রুত লেবারে যায়। ঠিক আছে, দুইটা জিনিস পড়ে ফেললাম। এবার আসেন সাইটোকাইন। খেয়াল করবেন যখন হচ্ছে আপনার বডিতে কোনো ইনফ্লামেশন হয়, ধরেন হচ্ছে আপনার বডিতে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্ট হয়ে আপনার হচ্ছে কোনো একটা ইনফ্লামেটরি ফ্যাক্টর হচ্ছে গিয়ে স্টার্ট হয়ে গেল, কিংবা হচ্ছে আপনার বডিতে যে কোনো কারণে ইনফ্লামেশন হলো, সেই ইনফ্লামেশন হলে কিন্তু দেখবেন জ্বর আসলে আপনার বডি যখন জ্বর আসে, খুব গরম লাগে, হাইপার পাইরেক্সিয়া কিন্তু লেবারে চলে যাওয়ার একটা ইম্পর্টেন্ট কজ। তাহলে যদি হচ্ছে ইনফ্লামেশন হয়, সাইটোকাইন রিলিজ হয়, এগুলা তার মধ্যে দেখেন ইন্টারলিউকিন 1 আর টিউমার নেক্রোসিস ফ্যাক্টর কিন্তু জ্বর আনায়। ঠিক আছে, সো এই তিনটা মিলে হচ্ছে গিয়ে আমার লেবারটাকে প্রোগ্রেস করতে পারে। যে কোনো ইনফেকশন হলে, আপনার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হোক, ইউটিআই হোক, কিংবা কোরিও অ্যামনিওনাইটিস হোক, ইভেন কোভিড হোক, যে কোনো ইনফেকশন হচ্ছে আপনার হঠাৎ করে বডিতে প্রস্টাগ্ল্যান্ডিন বাড়াই দিয়ে লেবার শুরু করাতে পারে। খেয়াল করবেন, আমরা যখন মনে করেন আপনার কাছে একটা পেশেন্ট আসলো, আসার পরে আপনি হচ্ছে দেখলেন মাত্র কিছুই না, পেশেন্ট লেবারেই নাই, যেই পিভি করলেন তারপরে হঠাৎ করে পেশেন্টের একটু একটু করে ব্যথা শুরু হলো, পিভি করলে কিন্তু প্রস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন বাড়ে। ঠিক আছে, ঠিক একইভাবে যদি হচ্ছে কেউ হচ্ছে কয়টাস করে, ডান্ডির ধাক্কায়ও কিন্তু প্রস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন বাড়ে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখবেন আমরা কি করি, অনেক সময় হচ্ছে বলি না মেমব্রেন স্ট্রিপিং করো, তারপরে হচ্ছে মেমব্রেন সুইপ করো, মেমব্রেন রাপচার করো, দেখবেন মেমব্রেন রাপচার করার পর ধুম করে ব্যথা বাড়ে, মেমব্রেন রাপচার হলেও প্রস্টাগ্ল্যান্ডিন বাড়ে। ঠিক আছে, ক্লিনিক্যালি আপনাকে বুঝাই দিলাম। যদি আপনাকে সিনারিও দেয়, একটা মহিলা আসলো ব্লা 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 ব্লা, তার হচ্ছে গিয়ে এরকম হঠাৎ করে 36 উইকসে পলিহাইড্রা বললো আপনাকে, এএফআই হচ্ছে গিয়ে ধরেন বললো 31, তার মানে পলিহাইড্রামনিয়াস, 34 উইকসে তার ব্যথা শুরু হয়ে গেল। কি হতে পারে তার লেবারের কারণ? বিকজ তার হচ্ছে পলিহাইড্রামনিয়াস আছে, তার মানে স্ট্রেচিং এর কারণে হচ্ছে। ঠিক আছে, একটা মহিলা আপনার কাছে আসলো এত উইকসে ব্লা ব্লা ব্লা, তার কোভিড ইনফেকশন আছে, তার হচ্ছে সাডেন ব্যথা শুরু হলো, কি কারণে হচ্ছে? ইনফেকশন প্রস্টাগ্ল্যান্ডিন বাড়ায় দিচ্ছে। এরকম এইভাবে সিনারিও দিয়ে আপনাকে বলতে পারে। বুঝতে পারলে পড়াটা আপনার কাছে পানির মতো সহজ মনে হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা প্রস্টাগ্ল্যান্ডিনও পড়ে ফেললাম। এই যে হচ্ছে আমি তিনটা জিনিস বললাম, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, প্রস্টাগ্ল্যান্ডিন, এগুলা ছিল হচ্ছে এন্ডোক্রাইন কজ। ঠিক আছে, তার মানে মেকানিক্যালটা আমরা পড়েছি এই জায়গাটা। ঠিক আছে, আর ফিটোপ্লাসেন্টাল সার্কুলেশনের পুরো অংশটা হচ্ছে এন্ডোক্রাইন। তাহলে হচ্ছে এই যে আমরা দাগিয়েছিলাম মেকানিক্যাল আমাদের পড়া শেষ, এন্ডোক্রাইন পড়া শেষ, এখন হচ্ছে আমরা পড়বো বায়োকেমিক্যালটা। এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা জানান। এবার হচ্ছে আপনাদেরকে এই ছবিটা বুঝাই। দেখেন আমি যেটা বললাম, হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাড্রেনাল এক্সিস। ঠিক আছে, হাইপোথ্যালামাস থেকে সিআরএইচ আসে, পিটুইটারিতে গিয়ে এসিটিএইচ বের করে, সেটা ফিটাল অ্যাড্রেনাল গ্ল্যান্ডে যায়, সেখান থেকে কর্টিসল বের হয়। এখানে এই জিনিসটা ভিতরে লেখা ছিল না, তাই আমি বলি নাই। ফিটাল অ্যাড্রেনাল গ্ল্যান্ড আবার হচ্ছে লিভারের উপরে ফাংশন করে, সেই লিভার থেকে ডাইহাইড্রো এপিএন্ডোস্টেরন সালফেট বের হয়। এই দুইজন মিলে যেটা করে, প্রস্টাগ্ল্যান্ডিন তৈরিকে হচ্ছে ইনহিবিট করে। ঠিক আছে, প্রস্টাগ্ল্যান্ডিন তৈরিকে ইনহিবিট করে, কিন্তু ইস্ট্রোজেন তৈরিতে আবার কিন্তু হেল্প করে। এই যে এই কর্টিসল রিলিজিং হরমোন, কর্টিসল গেল, আছে এই কর্টিসল তারপরে হচ্ছে প্লাসেন্টার মধ্যে কাজ করলো, প্লাসেন্টার মধ্যে কর্টিসল কাজ করে প্লাসেন্টা থেকে ইস্ট্রোজেন বেশি বের করলো এবং হচ্ছে প্রস্টাগ্ল্যান্ডিন বেশি বের করলো। ঠিক আছে, অক্সিটোসিনের এই ইস্ট্রোজেন তারপরে অক্সিটোসিনের রিসেপ্টর হচ্ছে বাড়ালো এবং মায়ের পিটুইটারি থেকে অক্সিটোসিন এসে প্লাসেন্টার মধ্যে কাজ করতেছে। ঠিক আছে, এরপর হচ্ছে যে ইন্টারলিউকিন 1, 6, 8, ভিতরে হচ্ছে গিয়ে 8-এর কথা বলে নাই, এখানে 8 আছে, এটাও মনে রাখবেন। ঠিক আছে, প্রস্টাগ্ল্যান্ডিনের মধ্যে দুইটা আছে, কিন্তু বেশি ইম্পর্টেন্ট কিন্তু প্রস্টাগ্ল্যান্ডিন F2 আলফা, E2 F2 আলফা দুইটাই হতে পারে। এই হচ্ছে প্লাসেন্টা থেকে আসলো। আর মায়ের ক্ষেত্রে কি হলো, মায়ের
পোস্টেরিয়র পিটুইটারি থেকে অক্সিটোসিন আসলো, সেই অক্সিটোসিন ইউটেরাসের মধ্যে গেল, ইউটেরাসের মধ্যে গিয়ে কি করলো, মায়োমেট্রিয়াল যে রিসেপ্টর থাকে অক্সিটোসিনের সোফা ওখানে গিয়ে বসলো, ঠিক আছে, গ্যাপ জাংশন বাড়ালো, ডেসিডুয়া থেকে প্রস্টাগ্ল্যান্ডিন আসলো, স্ট্রেস রিসেপ্টর ব্লা ব্লা ব্লা, ইউটেরাইন কন্ট্রাকশন লেবার। তাহলে আমি যে গল্পটা বললাম ওইটা এখানে লেখা। আমার মনে হয় আমি আরো বিস্তারিত বলেছি, খালি এই জায়গাটা আমার বলার মধ্যে ছিল না, এটা হচ্ছে আপনারা ইনক্লুড করে একটু বুঝে নিতে পারেন, ঠিক আছে। এখন হচ্ছে আসেন এই টেবিলটা আপনাদেরকে পড়াই, এই চারটা খেয়াল করেন। এই যে হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাড্রেনাল এক্সিস অ্যাক্টিভ হয়ে গেল, সেটা থেকে আলটিমেটলি কর্টিসল আসলো অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে, সেই কর্টিসল প্লাসেন্টায় কাজ করলো। প্লাসেন্টায় কি কাজ করলো, প্লাসেন্টা থেকে ইস্ট্রোজেন বেশি বেশি তৈরি করালো আর প্রোজেস্টেরনের পরিমাণটা কমায় দিল, ঠিক আছে, অর্থাৎ ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের রেশিওটা অল্টার্ড হয়ে গেল, ঠিক আছে। এই ইস্ট্রোজেন আবার মায়ের পোস্টেরিয়র পিটুইটারি থেকে অক্সিটোসিন রিলিজ করলো, সেই অক্সিটোসিন কি প্রস্টাগ্ল্যান্ডিন E2 আর F2 আলফা, ঠিক আছে। তারপরে কান পড়া দিচ্ছে, সরি আগুনে ঘি ঢালতেছে, কন্ট্রাক্টাইল অ্যাসোসিয়েটেড প্রোটিনও হচ্ছে বাড়াচ্ছে, ঠিক আছে, আর নাইট্রিক অক্সাইড, এগুলো হচ্ছে আমরা একটু পরে আবার লেখা আছে পড়বো। তাহলে এইভাবে মায়োমেট্রিয়াল কন্ট্রাক্টাইল সিস্টেম অন হয়ে যাচ্ছে। এখন আসেন আপনার পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসতে পারে, এগুলো এত কিছু মনে রাখলেন কিন্তু আলটিমেটলি পরীক্ষায় অ্যান্সার করতে পারলেন না, তাহলে লাভ নাই। আপনাকে হচ্ছে মাথায় রাখতে হবে কোন জিনিসটা বাড়ে, কোন জিনিসটা কমে, কোন জিনিসটা হচ্ছে অল্টার হয়, ঠিক আছে। অর্থাৎ লেবার যদি তৈরি করতে হয়, লেবার শুরু করার জন্য কোনটা বাড়া দরকার, কোনটা কমা দরকার, কোনটা অল্টার হওয়া দরকার, আর লেবার ইনহিবিট করার জন্য তাহলে তার উল্টাগুলা। পরীক্ষায় খেয়াল করবেন, আপনাকে প্রশ্ন করতে পারে নর্মাল লেবারে ইনহিবিট করে হচ্ছে নিচের কোন কোন মেকানিজম, তাহলে কিন্তু আপনি ভ্যার ভ্যার করে প্রশ্ন দেখে সহজ চিন্তা করে নর্মাল লেবারকে ইনডিউস করে এমনগুলাকে ট্রু দিলেন, তাহলে কিন্তু পুরো ডাব্বা পাবেন, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে খেয়াল করে উত্তর করতে হবে। এইটুক পর্যন্ত ক্লিয়ার কিনা সেটা বলবেন। আটকে গিয়েছিল মাঝখানে 1-2 মিনিট, এখন আর আটকানোর কথা না। লাস্ট ক্লাস করতে পারি নাই, কি করব তাহলে, ক্লাস তো ডিলিটই হয়ে গেছে, আমি ডিলিট তো করি নাই, ঠিক আছে, অর্থাৎ আমার তো কিছু করার নেই, এখানে ডিলিট হয়ে গেছে, আপনারা ক্লাসে উপস্থিত ছিলেন না, তাহলে এখন তো হচ্ছে কি আমি তো ক্লাসটা রিকল করে টাইম মেশিনে গিয়ে পিছন দিক থেকে এসে ক্লাসটা আবার নিতে পারবো না, ঠিক আছে, অলরেডি আমি ক্লাস একবার নিয়েছি। তো এখন হচ্ছে কি আমার দুইটা অপশন আছে, একটা হলো যে রেকর্ডেড পুরান ব্যাচের ক্লাস প্লে করে দেয়া, তবে সত্যি কথা গত ক্লাসে হচ্ছে আমি এক্সট্রা আরো কিছু গুছাই বলছি যেটা আমি গত ক্লাসে এর আগের পুরান ব্যাচের ক্লাসে আমি বলি নাই, 1 নাম্বার কথা। 2 নাম্বার হচ্ছে আরেকটা অপশন আছে, দেখলাম একজন হচ্ছে পোস্ট করেছে যে অন্য কোনো লেস ইম্পর্টেন্ট ক্লাস রেকর্ডেড দিয়ে এইটা বরং সেকেন্ড টাইম নিতে। আমার হাতে সময় কম এবং এক ক্লাস বারে বারে নেয় আসলে কষ্ট, তাই না, আমি তো দেখেনি, আমি কিন্তু অল্প ক্লাসে শেষ করি না, মাল্টিপল ক্লাস নেই। তো যদি হচ্ছে আপনারা বলেন আপু অন্য কোনো লেস ইম্পর্টেন্ট টপিক আগের ব্যাচের ক্লাস থেকে রেকর্ডেড দিয়ে ক্লাসটা দ্বিতীয়বার নেন, তাহলে আমি সেটা করতে পারি। দুইটা অপশনের যে কোনো একটা, যেটা হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে ক্লাসের শেষে হচ্ছে এটা ইনফরমেশন দিয়েন ওই গ্রুপে পোস্ট করে বা এনিথিং, যেভাবে হচ্ছে জানাতে চান, ঠিক আছে। বিএসএচ যে কেউ আসলে অবশ্যই আমাকে জানাবেন, ইনশাল্লাহ ফ্রি থাকলে দেখা করব। ফারহানা পিয়াপু আপনার জন্য অনেক দোয়া আপু, আপনার যদি ফোন কিনতে কোনো হেল্প লাগে আমাকে জানাবেন কাইন্ডলি, তাও যেন আপনার পড়াশোনা হয়। ফিটার প্লাসেন্টাল সার্কুলেশন হচ্ছে এন্ডোক্রাইন কজ, বায়োকেমিক্যালও আছে, একটু পরে বলতেছি।
আফসানা রিমি আপু, এগুলো তো নর্মাল টাইমেও আসবে, তো তখন প্রোজেস্টেরনটা না কমায় লেবারেই কেন কমায়? নর্মাল টাইমে তো আসে না আপু, আপনি কথাটা খেয়াল করেন। লেবারের আগেই হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাড্রেনাল এক্সিস অ্যাক্টিভেট হয়, সেই এক্সিস যখন অ্যাক্টিভেট হবে তখনই আসবে। এক্সিস কখন অ্যাক্টিভেট হবে? যখন হচ্ছে বাচ্চারা পেটে থাকতে ইচ্ছা করবে না। নর্মাল টাইমে এগুলো অ্যাক্টিভেটেড হয় না, নর্মাল টাইমে এগুলো আসেও না, শুধুমাত্র লেবারের শুরুতে এগুলো আসে যখন হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাড্রেনাল এক্সিস অ্যাক্টিভেট হয়। ক্লিয়ার কিনা জানান। খুব সুন্দর একটা প্রশ্ন ছিল, উত্তরটা বুঝতে পেরেছেন কিনা জানান। হুইচ হরমোন ইনিশিয়েট লেবার? আচ্ছা, এখানে একটা কথা বলি, পরীক্ষায় হচ্ছে বিভিন্নভাবে প্রশ্ন আসবে। একদম স্টার্ট হওয়ার জন্য কিন্তু ফিটাল হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাড্রেনাল এক্সিসকে অ্যাক্টিভ হওয়া লাগবে। যদি হচ্ছে এই জায়গাটা অ্যাক্টিভ না হয় তাহলে কিন্তু আলটিমেটলি প্রস্টাগ্ল্যান্ডিনও আসবে না, তাই না? তাহলে লেবার ইনিশিয়েট করার জন্য সবচেয়ে প্রথম হরমোন কোনটা? কর্টিসল রিলিজিং হরমোন। কোত্থেকে? বাচ্চার হাইপোথ্যালামাস থেকে, ঠিক আছে? আর এটা হচ্ছে ফিটাসের জন্য, ফিটাল কোন ফ্যাক্টর লেবার ইনিশিয়েট করে। আর যদি হচ্ছে বলে মায়ের কোন ফ্যাক্টর লেবার ইনিশিয়েট করে, তখন কিন্তু সেটা হচ্ছে প্রস্টাগ্ল্যান্ডিন, ঠিক আছে? আর লেবার মেইনটেইন করে কে? মেইনটেইন করে কিন্তু প্রস্টাগ্ল্যান্ডিন, ঠিক আছে? আপু নিউ ব্যাচের সাথে নেন, নিউ ব্যাচের সাথে মানে বুঝি নাই আপু। ও আচ্ছা, ওইটার কথা বলতেছেন। সরি আপু, আমি সরি, হঠাৎ করে বুঝতে পারিনি কিসের কথা বলছেন, এখন বুঝছি। পরে জয়েন করেছি, তাল মিলাতে পারছি না, কি করব? পরে জয়েন যেহেতু করেছেন, সো ফার্স্টে কানে ধরে একটু উঠবস করেন যে আপনি পরে জয়েন করেছেন, ঠিক আছে? এখন যেখান থেকে বলবো সেখান থেকে শোনার চেষ্টা করেন। বুঝতে পারতেছি না বলে হচ্ছে ক্লাস না করে চলে গেলে আরোই বুঝতে পারবেন না, ঠিক আছে? ওকে, ঠিক আছে। চারটা যেহেতু আবার বলতেছেন সবাই, চারটা বলি। ওকে, দেখেন, বাচ্চার হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাড্রেনাল এক্সিস অ্যাক্টিভেট হলো। খেয়াল করবেন এই অ্যাক্টিভেশনটা কখন হয়? যখন বাচ্চাটার পেটের ভিতরে থাকতে ইচ্ছা করে না, তখনই হয়। অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে কর্টিসল আসে, সেই কর্টিসল প্লাসেন্টায় কাজ করে। সেই প্লাসেন্টার মধ্যে তখন ইস্ট্রোজেনটা বেশি বেশি তৈরি হয়, আর প্লাসেন্টার মধ্য থেকে যে প্রোজেস্টেরন আসার কথা, সেই প্রোজেস্টেরনের পরিমাণটা কিন্তু কমে যায়, ঠিক আছে? এতে করে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের মধ্যে একটা অল্টার্ড ব্যালেন্স হয়, একটা বেড়ে যাচ্ছে, একটা কমে যাচ্ছে, ঠিক আছে? আর এদিকে ইস্ট্রোজেনটা আবার মায়ের পোস্টেরিয়র পিটুইটারিকে কি স্টিমুলেট করে, অক্সিটোসিন রিলিজ করে। তো এই অক্সিটোসিন, অল্টার্ড ব্যালেন্স সবকিছু মিলায় আলটিমেটলি প্লাসেন্টা থেকে, প্লাসেন্টার অ্যামনিয়ন থেকে, প্লাসেন্টার কোরিয়ন থেকে এবং হচ্ছে ডেসিডোয়া থেকে, এই সবগুলা থেকে কিছু কিছু হরমোন ভ্যার 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 করে বেড়ে যায়। এই বাড়ন্ত জিনিসগুলাই আলটিমেটলি আগুনে ঘি ঢালে, ঠিক আছে? কি কি বাড়ন্ত? অক্সিটোসিন, প্রস্টাগ্ল্যান্ডিন, E2 আছে, F2 আলফা, দুই ধরনের প্রস্টাগ্ল্যান্ডিন, কন্ট্রাক্টাইল অ্যাসোসিয়েটেড প্রোটিন, নাইট্রিক অক্সাইড, এরা মিলে মায়োমেট্রামের কন্ট্রাক্টাইল সিস্টেমকে অ্যাক্টিভেট করে। আলটিমেটলি আমি এতক্ষণ যা বললাম এই পুরো জিনিসটাই হচ্ছে এই দুই চার্টে বলা। তো আপনি হচ্ছে গিয়ে আইদার আমার পড়াটাই হচ্ছে নোট করে পড়েন, কিংবা হচ্ছে চার্টটা দেখে চার্টের মধ্যে পড়াটা নোট করে লিখে ফেলেন, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এইটুকু পর্যন্ত হলো। এখন হচ্ছে আমরা পড়বো বায়োকেমিক্যাল বেসিস। এতক্ষণ পড়েছিলাম হচ্ছে লেবারকে মেইনটেইন করে, দেখেন লেখা আছে লেবার মেইনটেইন করে প্রস্টাগ্ল্যান্ডিন, ঠিক আছে? ইনিশিয়েট করে প্রস্টাগ্ল্যান্ডিন, এটা মায়ের ফ্যাক্টর, ঠিক আছে? কিন্তু আলটিমেটলি এটা অ্যাক্টিভেট না হলে এটাও তো আসবে না। তাই বাচ্চার ফ্যাক্টরের মধ্যে কে হচ্ছে গিয়ে মেইনটেইন করে, স্টার্ট করে, ইনিশিয়েট করে? এই কর্টিসল রিলিজিং হরমোন হচ্ছে ইনিশিয়েট করে, ঠিক আছে? এইভাবে হচ্ছে ইনিশিয়েটেড হয়। আপনারা এরকম এক এক জায়গায় এক এক রকম অপশন পাবেন, অ্যান্সার পাবেন, যেটা হচ্ছে বাস্তব সত্যি কথা সেটা মনে রাখবেন। কে কোনটা দাগায় পাস করছে সেটা দেখে লাভ নাই। আলটিমেটলি হচ্ছে বিসিপিএস কিন্তু পরীক্ষার প্রশ্নও দেয় না, বিসিপিএস পরীক্ষার প্রশ্নের উত্তর আপনাকে জানাতে দেয় না। ওকে, এখন হচ্ছে আসেন বায়োকেমিক্যালটা আমরা পড়বো, ঠিক আছে? খেয়াল করবেন বায়োকেমিক্যাল, মন দিয়ে শুনেন, পড়াগুলো কিন্তু একটু কঠিন আছে, ঠিক আছে? ওকে, খেয়াল করেন, যখন আমরা টার্ম প্রেগনেন্সিতে যাই, ঠিক আছে, ফিটাল যে মেমব্রেন থাকে,
ফিটাল মেমব্রেন মানে কি জানেন? ফিটাল মেমব্রেন মানে হচ্ছে অ্যামনিয়ন আর হচ্ছে কোরিয়ন, ঠিক আছে? অ্যামনিয়ন আর হলো কোরিয়ন, এই দুইটা মিলে হয় ফিটাল মেমব্রেন, ঠিক আছে? এই ফিটাল মেমব্রেনে থাকে হচ্ছে লাইসোজোম। একটু আগে বললাম না, বেলুন ফুটানোর মতো করে হচ্ছে লাইসোজোমকে ইস্ট্রোজেন এসে পুটুস পুটুস করে ফুটায় দেয়, ঠিক আছে? আচ্ছা, ওই ঘটনাটা এখানে একদম মলিকুলার লেভেলে চলে গেল। বায়োকেমিক্যাল মানেই হচ্ছে একদম হচ্ছে ব্লাডের মধ্যে যে ঘটনাগুলো আপনি দেখতে পাবেন, মানে একদম মলিকুলার লেভেলে ঘটবে, ঠিক আছে? এই লাইসোজোম, ঠিক আছে, লাইসোজোমের ভিতরে থাকে হচ্ছে গিয়ে ফসফোলাইপেজ A2। মনে করেন এটা একটা লাইসোজোম, লাইসোজোমের ভিতরে আছে ফসফোলাইপেজ A2, ঠিক আছে? খেয়াল করবেন কথাটা, ফসফোলাইপেজ A2। ওকে, এই ফসফোলাইপেজ A2 থেকে যেটা হয় অ্যারাকিডোনিক অ্যাসিড, অ্যাস্টারিফাইড অ্যারাকিডোনিক অ্যাসিড। ওকে, অ্যাস্টারিফাইড অ্যারাকিডোনিক অ্যাসিড হয়, ঠিক আছে? এই অ্যাস্টারিফাইড অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে ফ্রি অ্যারাকিডোনিক অ্যাসিড ফর্ম হয়, ঠিক আছে? ফ্রি অ্যারাকিডোনিক অ্যাসিড। ওকে, এই ফ্রি অ্যারাকিডোনিক অ্যাসিড হচ্ছে আলটিমেটলি যেটা করে প্রস্টাগ্ল্যান্ডিন সিনথেটেজ এনজাইমটাকে বাড়ায় দেয়। এই প্রস্টাগ্ল্যান্ডিন সিনথেটেজ এনজাইম বেড়ে যাওয়ার কারণে প্রস্টাগ্ল্যান্ডিনের সিনথেসিস বেড়ে যায়। কোন প্রস্টাগ্ল্যান্ডিন? প্রস্টাগ্ল্যান্ডিন E2 আর হচ্ছে প্রস্টাগ্ল্যান্ডিন F2 আলফা। অর্থাৎ একটু আগে আমরা পড়লাম না, ইস্ট্রোজেন এসে লাইসোসোমকে পিন দিয়ে গুতা মেরে পুটুস পুটুস করে ফুটায় দেয়, ফুটাই দিয়ে প্রস্টাগ্ল্যান্ডিন আসে, এইটুক পড়েছিলাম। এখন আমরা জানলাম এই পুটুস করে ফুটাইলে ওখান থেকে কিভাবে প্রস্টাগ্ল্যান্ডিন আসে, ঠিক আছে? ওই ঘটনাটাই আরেকটু ডিটেইলে বলা। লাইসোজোমের ভিতরে থাকে ফসফোলাইপেজ A2, ওখান থেকে তৈরি হয় অ্যাস্টারিফাইড অ্যারাকিডোনিক অ্যাসিড, সেখান থেকে আসে ফ্রি অ্যারাকিডোনিক অ্যাসিড। সেই ফ্রি অ্যারাকিডোনিক অ্যাসিড তারপরে একটা এনজাইমকে বাড়ায়, প্রস্টাগ্ল্যান্ডিন সিনথেটেজ এনজাইম, যেটা কিনা প্রস্টাগ্ল্যান্ডিনের পরিমাণ বাড়ায়। কোন প্রস্টাগ্ল্যান্ডিন? E2 আর F2 আলফা, ঠিক আছে? এই প্রস্টাগ্ল্যান্ডিনগুলা তারপরে চলে যায় হচ্ছে মায়োমেট্রিয়ামে। মায়োমেট্রিয়াম মানে কি? ইউটেরাসের মাসেল লেয়ারে, ঠিক আছে? মায়োমেট্রিয়ামে চলে গেল। সেই মায়োমেট্রিয়ামের ভিতরে একটা মাসেল মানে কি? একটা হচ্ছে সেল, টিস্যু, তাই না? এই সেলের ভিতরে অনেক অর্গানেলিস থাকে না? তার মধ্যে একটা অর্গানেলি আছে না, যেটাকে আমরা বলি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বলি না ER? এই মাসেলের এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা সার্কোপ্লাজমিক রেটিকুলামও বলতে পারি। এই প্রস্টাগ্ল্যান্ডিন গিয়ে মায়োমেট্রিয়ামের ভিতরে ঢুকে, মাসেলের ভিতরে, মানে মলিকুলার লেভেলে পড়তেছি আমরা, তাই না? ওখানে সার্কোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে একদম গিয়ে ডিরেক্ট কাজ করে, ঠিক আছে? সার্কোপ্লাজমিক রেটিকুলামে কাজ করে ও যেটা করে CAMP, সাইক্লিক AMP জেনারেশনকে হচ্ছে গিয়ে কমায় দেয়, ঠিক আছে? আচ্ছা, যখনই সাইক্লিক AMP জেনারেশন কমে যায় তখন যেটা হয় ক্যালসিয়ামের পরিমাণ হচ্ছে বেড়ে যায়, ঠিক আছে? এবং ক্যালসিয়াম সবসময় কন্ট্রাকশনে হেল্প করে, ঠিক আছে? খেয়াল করবেন, আমাদের যখন ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয় আমাদের টিটানি হয় না, ঠিক আছে? যাই হোক, এত কঠিনে যাব না। ক্যালসিয়াম হচ্ছে কন্ট্রাকশনে কিন্তু হেল্প করে, ঠিক আছে? সো এইভাবে ও কাজটা করে। এটা একদম আমরা মলিকিউলার লেভেলে কিন্তু পড়লাম। ওকে, আশা করি বুঝতে পারছেন। আমি আরেকবার সুন্দর করে রিপিট করতেছি, ঠিক আছে? তাহলে এই যে অ্যারাকিডোনিক অ্যাসিডটা যে ফর্মেশন হয়ে যাচ্ছে, এই যে একবার বেলুন দিয়ে আপনি পিন দিয়ে ফুটানো শুরু করলেন, এটা শুরু হয়ে গেল, এটা কিন্তু হচ্ছে আর বন্ধ হবে না। এটা একটা বেলুন ফুটানো মাত্র সবগুলা বেলুন টুস 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 করে ফুটতে থাকবে, এভাবে টুপুট 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 করে হচ্ছে ঘটতেই থাকবে। মানে আপনি কুলই পাবেন না, পটপট 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 করে প্রস্টাগ্ল্যান্ডিন তৈরি হইতেই থাকবে, এগুলো এভাবে আসতেই থাকবে, এগুলো এভাবে কন্ট্রাকশন বাড়াইতেই থাকবে। এইভাবে চলতে 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 এটা একসময় একেবারে পিকে চলে যাবে। এই পিকটা কখন হবে? পিকটা হবে যখন হচ্ছে প্লাসেন্টা ডেলিভারি হয়, অর্থাৎ বার্থ অফ দ্য প্লাসেন্টাতে গিয়ে একদম এটা একদম পিকে চলে যাবে প্রস্টাগ্ল্যান্ডিন তৈরি হওয়াটা। তারপরে যেই হচ্ছে প্লাসেন্টা বের হয়ে গেল, আস্তে আস্তে কমা শুরু হবে, ঠিক আছে? খেয়াল করবেন, প্লাসেন্টা রিমুভ হওয়ার পরে অনেক ব্লিডিং হওয়ার চান্স থাকে, তখন প্রস্টাগ্ল্যান্ডিন একদম পিকে থাকে বলেই কিন্তু আলটিমেটলি PPH-টা কন্ট্রোল হয়। দেখেন আল্লাহর কি নিয়ামত, ঠিক আছে? তাহলে আবার চিন্তা করেন, সহজ করে বলি, এবার আমার চেহারার দিকে তাকান। ওকে, আমার চেহারার দিকে তাকান। এবার হচ্ছে আমরা বায়োকেমিক্যাল মেকানিজমটা আরেকবার রিপিট করব। আচ্ছা, মনে করেন আমি হচ্ছে ইস্ট্রোজেন, ঠিক আছে? টুসটুসে পুটপুটে আমি গিয়ে লাইসোজোমকে বেলুন দিয়ে, বেলুনে হচ্ছে গিয়ে
পিন দিয়ে টুস 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 করে ফুটাচ্ছি। আমি মাসুমা আলী মোহনাকে পুটুস করে ফুটাইলাম, তখন মাসুমা আলী মোহনা ফুটে গেল। মাসুমা আলী মোহনা হচ্ছে একটা লাইসোজোম, সে ফুটে গিয়ে পাশের জনকে এরকম করে কোনোই দিয়ে গুতা মারলো। পাশে বসেছিল মারি আক্তার, মারি আক্তার আপু ফুট করে ফুটে গেল। মারি আক্তার আপু পাশের জনকে কোনোই দিয়ে গুতা মারলো। পাশে ছিল তানিয়া ইসলাম তৃপ্তি আপু, সে পুটুস করে ফুটে গেল। এইভাবে ফুট 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 করে সবাই ফুটে গেল। টুইঙ্কলিং এমব্রায়ো ব্যাচের প্রত্যেকটা হচ্ছে মেম্বার টুস টুস করে ফুটে গেল। ঠিক আছে, এখন কি হবে? টুইঙ্কলিং এমব্রায়ো ব্যাচের প্রত্যেকটা মেম্বারের ভিতরে হচ্ছে ফসফোলাইপেজ A2 আছে। প্রত্যেকটা মেম্বারের ভিতরে ফসফোলাইপেজ A2 আছে। কিভাবে মনে রাখতে পারি? প্রত্যেকটা মেম্বার হচ্ছে গিয়ে পটেটো চিপস খেতে পছন্দ করে, ফসফোলাইপেজ A2। ঠিক আছে, প্রত্যেকটা মেম্বারের ভিতরে ফসফোলাইপেজ A2 আছে। সেই ফসফোলাইপেজ A2 থেকে প্রত্যেকের ভিতরে অ্যাস্টারিফাইড অ্যারাকিডোনিক অ্যাসিড থাকে। ঠিক আছে, সেখান থেকে ফ্রি অ্যারাকিডোনিক অ্যাসিড হয়। সেই ফ্রি অ্যারাকিডোনিক অ্যাসিড হচ্ছে একটা এনজাইমকে বাড়ায় দেয়। সেই এনজাইমটা হচ্ছে প্রস্টাগ্ল্যান্ডিন সিনথেটেজ এনজাইম। সেই প্রস্টাগ্ল্যান্ডিন সিনথেটেজ এনজাইম বেড়ে গিয়ে প্রস্টাগ্ল্যান্ডিন হচ্ছে অনেক বেড়ে যায়। তাহলে চিন্তা করেন, এই 1300 মেম্বারে যদি সবার হচ্ছে ভিতর থেকে পুটপুট পুটপুট করে পাদ বের হয়, সেই পাদের শব্দে পুরা বাংলাদেশে মনে হবে অ্যাজ ইফ বাজি ফুটতেছে, পুরা বাংলাদেশ সেলিব্রেশনে লেগে যাবে এতগুলা পাদের শব্দ যদি হয়। তো এইভাবেই হচ্ছে পাত 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 হইতে 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 শেষ পর্যন্ত ঈদের দিন যখন আসবে, তখন হচ্ছে সবার বাচ্চা বের হয়ে যাবে, প্লাসেন্টা বের হয়ে যাবে। তখন হচ্ছে তার শরীরটা শান্ত হবে। যা ঈদের দিন গিয়ে সবার পাত দেয়া বন্ধ হবে। ওই দিন হচ্ছে সবচেয়ে বেশি পাত দিবে। ঈদের দিন হচ্ছে সবাই একদম ভোট করে পাত দিবে, একদম লাস্ট পিকে হচ্ছে গিয়ে পাত হবে। সেটা হচ্ছে গিয়ে কোনটা? সেই দিনটা হলো যখন প্লাসেন্টা জন্ম নিয়ে নিবে। ঠিক আছে, প্লাসেন্টা জন্ম নিয়ে নিলে সবার পাত শেষ হয়ে যাবে, অর্থাৎ তখন আস্তে আস্তে প্রস্টাগ্ল্যান্ডিনটা কমা শুরু হবে। ঠিক আছে, এবং ওই সময় এই পাতটা ভট করে হওয়ার একটা ভালো বিষয় আছে, কারণ ঈদের দিনে যখন সবাই হাসি খুশি থাকে, অনেক চোর ডাকাতরা হচ্ছে চুরি করতে আসে, তখন আপনারা যদি সবাই ভট করে পাত দেন, পাদের শব্দে চোর ডাকাতরা পালায় যাবে। সো এটা হচ্ছে একটা প্রোটেক্টিভ মেকানিজম। কোত্থেকে? প্রাইমারি পিপিএইচ থেকে। ঠিক আছে, পিপিএইচ হচ্ছে চোর ডাকাত, আপনারা ভট করে পাত দিলেন, প্রস্টাগ্ল্যান্ডিন পিকে চলে গেল, তাতে করে সব হচ্ছে গিয়ে চোর ডাকাত পালাই গেল, তার মানে পিপিএইচটা কন্ট্রোল হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা বায়োকেমিক্যাল মেকানিজমটাও আল্লাহর রহমতে পড়ে ফেললাম। ঠিক আছে, এখন হচ্ছে বায়োকেমিক্যালের নেক্সট ইয়াতে যাই। ওকে, সেটা কি? অক্সিটোসিন অ্যান্ড মায়োমেট্রাল অক্সিটোসিন রিসেপ্টর। এই অক্সিটোসিন হচ্ছে কিভাবে কাজ করে খেয়াল করবেন। এই যে মনে করেন এটা হচ্ছে একটা ইউটেরাস, ইউটেরাসের পুরা গায়ে অক্সিটোসিনের সোফা থাকে। সবচেয়ে বেশি সোফা থাকে হচ্ছে ফান্ডাসের। ঠিক আছে, সবচেয়ে বেশি সোফা থাকে ফান্ডাসের মধ্যে। এখানে সোফা হচ্ছে কম থাকে, লোয়ার সেগমেন্টে আর সার্ভিক্সে সোফা খুবই কম থাকে, সবচেয়ে বেশি সোফা থাকে ফান্ডাসে। ঠিক আছে, 1 নম্বর কথা। ওকে, যখন হচ্ছে গিয়ে একটা মহিলা প্রেগনেন্ট থাকে, তখন সোফার পরিমাণ কয়টা থাকবে? এই ছবি এঁকে দেখাই। মনে করেন এটা প্রেগনেন্ট, তখন সোফা থাকবে জাস্ট এরকম অল্প কয়েকটা। যখন হচ্ছে একটা মহিলা হচ্ছে গিয়ে আপনার ফার্স্ট ট্রাইমেস্টারে ধরেন, ফার্স্ট ট্রাইমেস্টারে সোফা থাকবে এই কয়েকটা, সেকেন্ড ট্রাইমেস্টারে গেল আরও কয়েকটা বাড়লো, থার্ড ট্রাইমেস্টারে গেল সোফা আরও হচ্ছে বেড়ে গেল। ঠিক আছে, যখন লেবারে চলে যাবে তখন সোফার পরিমাণ একদম এই যে এরকম ম্যাক্সিমাম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে লেবারে হচ্ছে অক্সিটোসিনের সোফা অর্থাৎ রিসেপ্টরের সংখ্যা সবচেয়ে বেশি থাকে। ঠিক আছে, আচ্ছা, এবং এই সোফার মধ্যে পাছা দিয়ে বসলে সেই সেন্সিটিভিটি সেটাও হচ্ছে গিয়ে এই সময় সবচেয়ে বেশি থাকে। ঠিক আছে, আচ্ছা, তো অক্সিটোসিন কি করবে? সোফার মধ্যে গিয়ে বসবে। এই ধরেন একটা সোফা, এই সোফার মধ্যে অক্সিটোসিন এসে বসলো। ঠিক আছে, বসার পরে সে যেটা করবে, সে বসে এখানে কি আরাম, এইভাবে হচ্ছে একটু আরাম পাবে। ঠিক আছে, এই আরামের চোটে এখান দিয়ে হচ্ছে আবার প্রস্টাগ্ল্যান্ডিন বের হবে। ঠিক আছে, দেখেন ঘুরে ফিরে এই প্রস্টাগ্ল্যান্ডিনের মধ্যে জীবনটা শেষ হয়ে যাচ্ছে। অক্সিটোসিন এখানে বসে আরামের চোটে আরাম করে একটা পাদ দিয়ে দিবে। পাদ মানে প্রস্টাগ্ল্যান্ডিন বের হওয়া। কোন প্রস্টাগ্ল্যান্ডিন? গন্ধ বেশি তাদের পাদ জোরালো, তাদের F2 আলফা বের হয়। যাদের পাদে গন্ধ কম তাদের E2 বের হয়। ঠিক আছে, আচ্ছা, এগুলা কোত্থেকে বের হয়? আমরা একটু আগে পড়েছিলাম কোথা থেকে বের হয়। অ্যামনিয়ন, ডেসিডোয়া, কোরিয়ন, প্লাসেন্টা। ঠিক আছে, ওই একই কথা। ওকে, এইভাবে হচ্ছে
বের হলো। আবার হচ্ছে খেয়াল করেন, আপনি হচ্ছে পিভি করলেন, পিভি যখন করলেন অথবা হচ্ছে গিয়ে মেমব্রেনটা পুটুস করে রাপচার করলেন, ঠিক আছে, একটু আগে বললাম না যে এগুলা করলে হচ্ছে লেবার প্রোগ্রেস হয় দ্রুত। আচ্ছা, যখন হচ্ছে আপনি সার্ভিক্সে একটু এরকম গুতা মারেন, ঠিক আছে, মেমব্রেন রাপচার করেন, অর্থাৎ সার্ভিক্সের এই জায়গাটা হচ্ছে কোনোভাবে স্টিমুলেটেড হয়, তখন দেখা যায় এটার স্টিমুলেশনের চোটে তখন মায়ের প্লাজমাতে অক্সিটোসিন লেভেলটা হচ্ছে বেড়ে যায়। এটাকে বলা হয় ফার্গাসন রিফ্লেক্স। অর্থাৎ যখন হচ্ছে গিয়ে আপনি পিভি করেন, পিভি করে কিংবা হচ্ছে মেমব্রেন রাপচার করেন, তখন হচ্ছে ফার্গাসন রিফ্লেক্সে আপনার প্লাজমাতে অক্সিটোসিন লেভেলটা বেড়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে মায়ের। একই সঙ্গে বাচ্চার অক্সিটোসিন লেভেলও কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, যদি আপনাকে জিজ্ঞেস করে কার অক্সিটোসিন লেভেল বেশি থাকবে, বাচ্চার অক্সিটোসিন লেভেলটাই কিন্তু বেশি থাকে, ঠিক আছে। অর্থাৎ বাচ্চার বলতে বাচ্চার প্লাজমাতে সেটা কোথা থেকে যায়, সেটা কিন্তু মায়ের অক্সিটোসিনটাই বাচ্চার ব্লাডে যায়, ঠিক আছে। বাচ্চার পিটুইটারি থেকে বের হয় এমন কিন্তু কিছু না, মায়ের হচ্ছে ব্লাড থেকেই হচ্ছে বাচ্চার ব্লাডে চলে যায়। তো আপনি দেখবেন প্লাজমা লেভেল করলে নর্মাল স্পন্টেনিয়াস লেবার যাদের হয় তাদের হচ্ছে বাচ্চার প্লাজমাতে অক্সিটোসিন লেভেল কিন্তু বেশি থাকে। কেন বেশি থাকে না কি ব্লাবলা এগুলো আমরা জানি না, আপাতত এইটুক জানলেই হলো, ঠিক আছে। আবার একটু বুঝাই। মনে করি আমাদের তামান্না তাসনিম খান আপু, ঠিক আছে, আপুর হচ্ছে ইউটেরাসের মধ্যে অক্সিটোসিন রিসেপ্টর আছে। কেমন আছে? ধরে নেই আপু হচ্ছে গিয়ে আজকে মাত্র রাতের বেলা ওভুলেশন হয়েছে, সাথে হচ্ছে আপুর বডিতে স্পার্মও ঢুকছে, ঠিক আছে। তাহলে আপুর ইউটেরাসে অক্সিটোসিন রিসেপ্টর কেমন আছে? নাই, কোনো সোফাই নাই, বিকজ আপু নন প্রেগনেন্ট। আচ্ছা, এবার ধরি আজিজা আফসানা তিথি আপু, ধরলাম আপু হচ্ছে গিয়ে বমি করতেছে আর ক্লাস করতেছে। কেন? আপু ফার্স্ট ট্রাইমেস্টারে আছে, হাইপারেমেসিস গ্র্যাভিডারাম আছে আপুর। আপু ইফতারে হচ্ছে গিয়ে পেঁয়াজু খাইছে, অর্থাৎ স্পাইসি ফুড খাইছে, সো আরো বেশি বমি হচ্ছে, হাইপারেমেসিস গ্র্যাভিডারাম। আপুর ইউটেরাসে কতটুক অক্সিটোসিন রিসেপ্টর আছে? 2-3টা। আচ্ছা, এবার ধরি জাকি আলম আপু হচ্ছে ক্লাস করতেছে আর বাচ্চা লাথি দিছে, খুশি হয়ে যাচ্ছে, ফিটাল মুভমেন্ট টের পাচ্ছে, তার মানে সেকেন্ড ট্রাইমেস্টারে আছে। আপুর ইউটেরাসে কয়টা অক্সিটোসিন আছে? 10-12টা। আচ্ছা, এইবার ধরি আমাদের সাদিয়া আফরিন সোমা আপু হচ্ছে গিয়ে একদম হচ্ছে একটা মুটু পেট নিয়ে, একটা কিউট একটা বাম্প নিয়ে, বেবি বাম্প নিয়ে বসে বসে ক্লাস করছে। কেন? আপুর থার্ড ট্রাইমেস্টারে আছে, ঠিক আছে। তাহলে আপুর কয়টা হচ্ছে গিয়ে আছে অক্সিটোসিন রিসেপ্টর আছে? 20-22টা। আচ্ছা, এবার ধরি আমাদের তামান্না তাসমিয়া আপু ক্লাস করতে করতে বলতেছে, আপু আমার বেদনা উঠে গেছে। কেন? আপুর হচ্ছে লেবার পেইন স্টার্ট হয়ে গেছে। তাহলে আপুর হচ্ছে কয়টা রিসেপ্টর আছে? যেহেতু আপুর লেবারে, তার মানে আপুর রিসেপ্টর হচ্ছে অনেক বেশি আছে, ঠিক আছে, অনেক বেশি আছে। ওকে, তাহলে বুঝে নিলাম অক্সিটোসিন রিসেপ্টর কখন বেশি হয়, ঠিক আছে। এখন এই যতগুলো আপু বললাম, এই আপুগুলার রিসেপ্টরের মধ্যে অক্সিটোসিন এসে বসবে। ধরে নেই আমাদের পরমা নাজবিন আপু হচ্ছে অক্সিটোসিন, ধরে নেই নাজবিন আপু ইজ ইকুয়াল টু অক্সিটোসিন। তাহলে নাজবিন আপু গিয়ে ওই আপুগুলার ইউটেরাসের মধ্যে পাছা দিয়ে বসে তারপরে আরাম পাবে। এত নরম আপুরা ভোপ করে পাত দিয়ে দিবে আরামের চোটে। পাদ মানেই হচ্ছে প্রস্টাগ্ল্যান্ডিন, তাহলে প্রস্টাগ্ল্যান্ডিন গুলো ভুসভুস করে বের হবে। কোন ধরনের প্রস্টাগ্ল্যান্ডিন? আচ্ছা, ধরলাম আপুর হচ্ছে গিয়ে পাদে গন্ধ কম, আপু ইফতারে হচ্ছে হালিম খায় নাই, ঠিক আছে, তাহলে ইটু বের হচ্ছে। আবার একইভাবে ধরলাম নাজবিন আপু ছাড়াও আরেকটা অক্সিটোসিন আছে, সেই আরেকটা অক্সিটোসিন হচ্ছে মাহাজাবিন তাসিয়া আপু বসে বোধ করে পাত দিল, আপু ইফতারে হালিম খাইছে, এমন গন্ধ যে আমি এখানে বসেও পাগল হয়ে যাচ্ছি, তাহলে তার হচ্ছে প্রস্টাগ্ল্যান্ডিন F2 আলফা, ঠিক আছে। তাহলে এতগুলো প্রস্টাগ্ল্যান্ডিন ভুতুর ভাতুর করে বের হলো, ঠিক আছে। আচ্ছা, এইভাবে তাহলে লেবারটা স্টার্ট হয়ে গেল। আবার চিন্তা করি আমাদের তুরিন আপুকে হচ্ছে গিয়ে আমি কি করলাম? পিভি করে তুরিন করে হচ্ছে এমনি গুতা মারলাম, অর্থাৎ গুতায় আমি সার্ভিসটাকে হচ্ছে গিয়ে এরকম ধাক্কা মারলাম। এবার হচ্ছে আমার কাছে আসলো নাহিদা হিরার হচ্ছে আমি হাত দিয়ে না পেরে কলম দিয়ে ঢুকায় মেমব্রেনটাকে ফুট করে রাপচার করে দিলাম। এইভাবে যে আমি গুতা গাতা মারলাম, তাতে করে সার্ভিক্সটা নিচের জায়গাটা স্টিমুলেটেড হলো। তাহলে স্টিমুলেশনের চোটে দেখবো ওদের ব্লাড লেভেল নিলে প্লাজমাতে অক্সিটোসিন বেড়ে গেল, সেটা হচ্ছে বলা হচ্ছে ফার্গাসন রিফ্লেক্স। অর্থাৎ আমার আঙ্গুলের ধাক্কায় আপনার গায়ে যে অক্সিটোসিন বেড়ে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে ফার্গাসন রিফ্লেক্স। একই সঙ্গে যদি আমি আপনার
ফিটাসের প্লাজমাটা নিয়ে দেখি অক্সিটোসিন সেখানেও পাবো, দেখবো আপনার চাইতে আপনার বাচ্চা 2 গুণ আগায়, তার অক্সিটোসিন লেভেলটা বেশি পাবো। ঠিক আছে, এটা কেন বেশি থাকে, কিভাবে থাকে, এগুলোর মেকানিজম আসলে কারো জানা নাই। ঠিক আছে, তাহলে বিষয়টা হলো যেই মানুষটা নর্মাল লেবারে যাবে সেই মানুষটার পেটের বাচ্চার প্লাজমাতে অক্সিটোসিন লেভেল মায়ের চেয়ে বেশি থাকবে। বাট আমার যেমন সিজার হয়েছে, আমার কিন্তু অক্সিটোসিন লেভেল কম থাকার কথা। কেন? বিকজ আমার কিন্তু টার্ম প্রেগনেন্সি ছিল না, একে ছিল প্রি টার্ম, তার মধ্যে অক্সিটোসিন রিসেপ্টর ধরলাম একটু কম ছিল, আমার কিন্তু প্রিম্যাচুর কন্ট্রাকশন হচ্ছিল, তার মানে হচ্ছে অক্সিটোসিন কিছু না কিছু এসে এসে কাণ্ডকীর্তি ঘটাচ্ছিল। যেহেতু আমি লেবারে যাই নাই, তাহলে লেভেল করলে দেখা যেত আমার অক্সিটোসিন লেভেল বেশি, রাহিকের অক্সিটোসিন লেভেল কম থাকতো। এই অক্সিটোসিনটা কোথা থেকে আসে? আমার মাথা থেকে আসছে। আমার মাথার কোথা থেকে? পিটুইটারি থেকে। কোন পিটুইটারি? পোস্টেরিয়র পিটুইটারি। সেটা হচ্ছে গিয়ে প্লাজমা দিয়ে ঘুরে ঘুরে, প্লাসেন্টা দিয়ে ঘুরে ঘুরে রাহিকের প্লাজমাতে যাওয়ার কথা ছিল। ঠিক আছে, তাহলে আমরা অক্সিটোসিনের বিষয়টাও পড়ে ফেললাম। এখন হচ্ছে আমরা পড়বো নিউরোলজিক্যাল ফ্যাক্টর। খেয়াল করেন, এই যে এত কাহিনী বললাম, তার মানে প্রত্যেকটা মানুষ হচ্ছে হেঁটে হেঁটে আসতেছে, সবাই ভালো। এখন চিন্তা করেন, তার মানে কি হচ্ছে, শুধুমাত্র লেবারে যারা যাবে, মানে অর্থাৎ যার হচ্ছে ইউট্রাস হচ্ছে ইনট্যাক্ট আছে, তারই কি শুধু লেবারে যাওয়ার রাইট আছে? আর কারো কি লেবারে যাওয়ার রাইট নাই? প্যারালাইজ মানুষকে লেবারে যাবে না? যেতে পারে। ঠিক আছে, অর্থাৎ লেবার হচ্ছে কিন্তু প্যারালাইজ যারা, ইউট্রাসে কোনো নার্ভ আসলে সাপ্লাই নাই, নষ্ট হয়ে আছে, সেও কিন্তু আসলে লেবারে যেতে পারে। ঠিক আছে, কারণ লেবার হচ্ছে নার্ভ পাথওয়ে দিয়েও স্টার্ট হয়। এবার হচ্ছে আমরা এটা পড়বো, নিউরোলজিক্যাল ফ্যাক্টর। খেয়াল করেন, লেবার হচ্ছে গিয়ে ডিনার্ভেটেড ইউটেরাস, অর্থাৎ ডিনার্ভেটেড মানে কি, যেখানে কোনো নার্ভ সাপ্লাই নাই। ঠিক আছে, ডিনার্ভেটেড ইউটেরাসও লেবার হতে পারে। ঠিক আছে, কি দিয়ে? নার্ভ পাথওয়ে দিয়ে। আচ্ছা, এখন হচ্ছে খেয়াল করেন, এখানে হচ্ছে আমাদের লাগে অ্যাড্রেনার্জিক রিসেপ্টর, আলফা অ্যাড্রেনার্জিক রিসেপ্টর, বিটা অ্যাড্রেনার্জিক রিসেপ্টর। ঠিক আছে, মায়োমেট্রিয়াম যেটা, অর্থাৎ ইউটেরাসের যে মাসেল, এই মায়োমেট্রিয়ামে হচ্ছে এই আলফা আর বিটা অ্যাড্রেনার্জিক রিসেপ্টরস থাকে। ঠিক আছে, আছেন। এবার অঙ্কের মতো পড়েন, আলফা বিটা। ঠিক আছে, আলফার সাথে বন্ধুত্ব হচ্ছে ইস্ট্রোজেনের, বিটার সাথে বন্ধুত্ব হচ্ছে প্রজেস্টেরনের। ছোটবেলায় হচ্ছে আমরা লিখতাম না, কি লিখতাম? দিলশাদ প্লাস লাভ সালমান খান। ছোটবেলায় যার যেটা নায়কের ক্রাশ ছিল এইভাবে লিখতো না, আবার এখানে একটা তীর চিহ্নও দিত এরকম। ঠিক আছে, ওরকম আর কি। আলফার সঙ্গে সম্পর্ক হচ্ছে ইস্ট্রোজেনের, বিটার সাথে সম্পর্ক হচ্ছে প্রজেস্টেরনের। ঠিক আছে, তাহলে চিন্তা করেন, ইস্ট্রোজেন কি করে আমরা পড়লাম? হট, সেক্সি, টুসটুসা, পুটপুটা, অর্থাৎ সে সব সময় চায় আপনি হচ্ছেন বাচ্চাটা বের করে দেন, অর্থাৎ সে হচ্ছে গিয়ে সব সময় প্রেগনেন্সির ইয়াতে থাকে, মানে প্রেগনেন্সির শত্রু হিসেবে থাকে। অর্থাৎ সে চায় লেবার প্রোগ্রেস করুক, তাই না? আর সে চায় লেবার হচ্ছে গিয়ে প্রোগ্রেস না করুক। তাহলে আলফা রিসেপ্টর মানে হচ্ছে লেবার তৈরির দিকে, লেবার প্রোগ্রেসের দিকে হেল্প করবে। বিটা মানে হচ্ছে গিয়ে প্রজেস্টেরনের মতো, লেবারকে হচ্ছে তৈরি হতে দিবে না, লেবারকে প্রোগ্রেস হতে দিবে না, লেবারকে ঠান্ডা রাখবে। ঠিক আছে, এই হচ্ছে আলফা আর বিটার হচ্ছে ফাংশন। ঠিক আছে, এখন খেয়াল করেন, এই যে আলফা বিটা নার্ভ পাথওয়ে কাজ করে, ওরা কিভাবে কাজ করে? ওরা হচ্ছে যে কাজ করে হচ্ছে গিয়ে পোস্ট গ্যাংলিয়নিক নার্ভ ফাইবার দিয়ে। মনে আছে, পড়েছিলাম সার্ভিক্সের দুই পাশে গ্যাংলিয়া থাকে, গ্যাংলিয়া অফ ফ্রাঙ্কেনহসার। সেই গ্যাংলিয়াতে হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক নার্ভ ফাইবার। ঠিক আছে, ওইখানে রেসপন্সটা তৈরি করে। সার্ভিক্সের দুই পাশে যে পোস্ট গ্যাংলিয়নিক নার্ভ ফাইবার থাকে এবং লোয়ার ইউট্রাসে, মানে মোট কথা নিচের দিকে যে নার্ভ ফাইবারগুলো থাকে পোস্ট গ্যাংলিয়নিক, সেগুলোর মাধ্যমে হচ্ছে লেবারকে স্টার্ট করে। ঠিক আছে, তা আপনি যদি মেমব্রেন স্ট্রিপিং করেন, এই নিচের জায়গাটা হচ্ছে স্টিমুলেটেড হয়, এই নার্ভ পাথওয়েও সেখানে স্টিমুলেটেড হয়। ঠিক আছে, তাহলে নিউরোলজিক্যাল ফ্যাক্টর আমাদের পড়া হয়ে গেল। এটুক পর্যন্ত ক্লিয়ার কিনা জানান। অ্যালেনকেফালি থাকলে লেবার ইনিশিয়েট কিভাবে হয়? ভেরি গুড কোয়েশ্চেন। অ্যালেনকেফালি থাকলে বাচ্চার মাথায় থাকে না, হাইপোথ্যালামাস, পিটুইটারি কিছুই থাকে না, এই জন্য অ্যালেনকেফালিতে লেবার ইনিশিয়েট হয় না। অ্যালেনকেফালিতে লেবার বাচ্চার অ্যাক্টিভেশনে কখনো ইনিশিয়েট হতে চায় না। অ্যালেনকেফালিতে পোস্ট টার্ম প্রেগনেন্সিও হয়ে যায়
অ্যানেনকেফালিতে হচ্ছে জোর করে ওষুধপত্র দিয়ে ইনিশিয়েট করতে হয়। স্পন্টেনিয়াস লেবার অ্যানেনকেফালিতে ইনিশিয়েট হওয়া খুবই রেয়ার, ঠিক আছে? ফারহানা প্রীতু, একটু পরেই হচ্ছে এটা এখন অ্যাক্টিভেট হয়ে এখন পড়া হয়ে যাবে কিভাবে সাইক্লিক এমপি কাজ করে, ঠিক আছে? যে এখনই বলবো। মাসুম আলী মোহনা, পড়ালাম তো, ক্লিয়ার হয়েছে? ডিনার প্যাটিটা নার্ভ পার্ট হয় কিভাবে? ওই যে অ্যাড্রেনার্জিক রিসেপ্টর দিয়ে। অর্থাৎ ও আচ্ছা, আমি বুঝছি তোমার কথাটা কিভাবে হয়, অর্থাৎ এন্ডোক্রাইন ফ্যাসিলিটিস দিয়ে। আচ্ছা, বুঝতে পারছি, আমার কথাটা দিয়ে হচ্ছে কনফিউশন হয়েছে, ঠিক আছে? খেয়াল করেন আমরা কি কি পড়লাম। লেবার পাথওয়ে হচ্ছে মেকানিক্যাল, লেবার পাথওয়ে হচ্ছে এন্ডোক্রাইন, লেবার পাথওয়ে হচ্ছে নিউরোলজিক্যাল, বায়োকেমিক্যাল, তাই তো? এইগুলা পড়েছি। অর্থাৎ এইটা না থাকলেও অন্যগুলা দিয়ে কিন্তু লেবার প্রোগ্রেস হয়। তাহলে যার নার্ভ সাপ্লাই নাই তার কিন্তু এই মেকানিজমগুলা দিয়ে লেবার প্রোগ্রেস হবে। যার নার্ভ সাপ্লাই ইনট্যাক্ট আছে তার ক্ষেত্রে এইটাও কাজ করবে, ঠিক আছে? বোঝাতে পেরেছি কিনা? পোস্ট গ্যাংলিয়নিক নার্ভ ফাইবার বোঝাচ্ছে। ওকে, এখন হচ্ছে আগাই, সেটা হচ্ছে মায়োমেট্রামের কন্ট্রাক্টাইল সিস্টেম। একটু আগে যে আপু জিজ্ঞেস করলেন সাইক্লিক এমপির বিষয়টা, এখন একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? খেয়াল করেন, এই হচ্ছে ইউটেরাস, ঠিক আছে? ইউটেরাস, ইউটেরাসে আছে মায়োমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম, বাইরে প্যারামেট্রিয়াম। এই মায়োমেট্রিয়ামে হচ্ছে গিয়ে অনেক কন্ট্রাক্টাইল সিস্টেম থাকে, অর্থাৎ কন্ট্রাকশন করার জন্য বেশ কিছু সিস্টেম থাকে। কন্ট্রাকশনের জন্য এখানে কি কি জিনিস কাজ করে, কি কি জিনিস হচ্ছে কি কন্ট্রাক্টাইল সিস্টেমের অংশ? অ্যাক্টিন, মায়োসিন, এটিপি মানে অ্যাডেনোসিন ট্রাইফসফেট, একটা হচ্ছে এনজাইম, এনজাইমটার নাম হচ্ছে এমএলসিকে। এমএলসিকে মানে মায়োসিন লাইট চেইন কাইনেস, আর হচ্ছে ক্যালসিয়াম আয়ন, ঠিক আছে? 1 2 3 4 5, এই 5টা জিনিস হচ্ছে কন্ট্রাক্টাইল সিস্টেমের অংশ, ঠিক আছে? আচ্ছা, ঠান্ডা মাথায় শোনেন, একবার শুনলে যেন মনে থাকে, ঠিক আছে? একটা মায়োমেট্রিয়ামের অনেক সেল থাকে, তাই না? এই মায়োমেট্রিয়ামের সেলের যদি জিজ্ঞেস করে একটা মায়োমেট্রিয়াল সেলের স্ট্রাকচারাল ইউনিট কি, স্ট্রাকচারাল ইউনিট হচ্ছে মায়োফিব্রিল, ঠিক আছে? একটা মায়োমেট্রিয়াল সেলের মেইন ইউনিট হচ্ছে মায়োফিব্রিল। এই মায়োফিব্রিলের মধ্যে এই অ্যাক্টিন মায়োসিন, এই দুইটা জিনিস থাকে। অ্যাক্টিন মায়োসিন হচ্ছে অ্যাকচুয়ালি ওরা প্রোটিনস, ঠিক আছে? ওরা হলো প্রোটিন। এই অ্যাক্টিন আর মায়োসিনের যখন হচ্ছে মিলন ঘটে তখন হচ্ছে গিয়ে আগুন লেগে যায়। তামিল সিনেমায় দেখায় না, নায়ক যখন আসে, নায়কের সঙ্গে নায়িকার মিলন ঘটে, আঙ্গুলে আঙ্গুলে টাচ লাগে, কিসব কিসব ঘটে, বিদ্যুৎ চমকায়, আকাশ থেকে বৃষ্টি পড়ে, সব কালো হয়ে যায়, ঠিক আছে? একটা কি জানি একটা মুভি দেখছিলাম, নামও তো ভুলে গেলাম, কি জানি ছিল, নাম তো মনে নাই, ধীরা ধীরা, ও মাগাধীরা, ঠিক আছে? মাগাধীরাতে ছিল, ঠিক আছে? নায়ক নায়িকার একটুখানি আঙ্গুল লেগে গেলে কি জানি ঘটে যায়, ঠিক আছে? ঠিক তেমনি অ্যাক্টিন মায়োসিন হচ্ছে ওই তামিল সিনেমার নায়ক নায়িকা, ঠিক আছে? ওদের মধ্যে যখন মিলন ঘটে, হাতে হাত লাগে, টাচ লাগে, তখন আগুন জ্বলে যায়, অর্থাৎ তখন হচ্ছে গিয়ে ইউটেরাস একদম কন্ট্রাকশন হয়ে যায়,
ঠিক আছে? ওকে, এটুকু বুঝলেন তো? আচ্ছা ঠিক আছে। এখন হলো এই মাগাধীরার নায়ক নায়িকার মিলন ঘটেছিল কিভাবে। নায়িকা হচ্ছে গিয়ে বৃষ্টির জন্য উঠতে পারতেছিল না, কি কি জানি ছিল, খালি গায়ে দাঁড়ায় ছিল, তারপরে হচ্ছে গিয়ে ইয়াতে চলে গেল, বাসে উঠলো, ওড়নাটা উড়ে চলে গেল, নায়কের মুখে ওড়না লেগে গেল, কি সব ঢং করে হচ্ছে ওদের পরিচয় হয়েছিল। তো অ্যাক্টিন মায়োসিন হচ্ছে কিভাবে পরিচয় হবে, অ্যাক্টিন মায়োসিনের হচ্ছে ইন্টারেকশনটা কিভাবে হবে। এই অ্যাক্টিন মায়োসিন ইন্টারেকশন হওয়ার জন্য এই এনজাইমটা লাগবে, ঠিক আছে? এনজাইমটার নাম কি? এমএলসিকে, ঠিক আছে? ধীরা 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 এইটা, ঠিক আছে? এইটা ওকে, এমএলসিকে দিয়ে ওদেরটা হচ্ছে কন্ট্রোল হবে। ওকে আচ্ছা গেল। এখন হচ্ছে খেয়াল করেন, এই যে আমরা বারে বারে পড়তেছিলাম না অক্সিটোসিন অক্সিটোসিন অক্সিটোসিন, অক্সিটোসিন হচ্ছে মায়োমেট্রিয়ামের মধ্যে আসে, সোফার মধ্যে বসে হইতেছে কাণ্ডকীর্তি ঘটায়, পড়েছিলাম না? আচ্ছা আবার চলে যাই ওখানে। এই অক্সিটোসিনের সোফা, এই গায়ের মধ্যে অক্সিটোসিন সোফা দিয়ে ভর্তি, তাই না? অক্সিটোসিনের সোফা এসে বসলো, অক্সিটোসিন বুত করে পাত দিল, পাত দিয়ে কি করেছিল? প্রস্টাগ্ল্যান্ডিন বের করলো। সেই প্রস্টাগ্ল্যান্ডিন গিয়ে সার্ভিক্সকে ওপেন করে দিয়ে তারপরে লেবারকে ভুম ভুম করে মেনটেন করা শুরু করলো, তাই না? এই অক্সিটোসিন যখন এসে বসলো তখন কিন্তু সাথে এই ভদভতানির পাশাপাশি এই অক্সিটোসিনের এই ভদভতানি পাদের গন্ধে তখন এই ইউটেরাসটাও হচ্ছে না ই ই ই করে কন্ট্রাকশন শুরু করলো, বিরক্ত হয়ে নাকে মুখে করে হতেছে টিস্যু মাখতেছে। অর্থাৎ যখন হচ্ছে আমরা গন্ধের চোটে কি করি, এটা কি আসলো আবার, গন্ধের চোটে আমরা কি করি, নাকটা কন্ট্রাক্ট করে নেই না? ইউট্রাস তখন প্রস্টাগ্ল্যান্ডিনের গন্ধের চোটে কন্ট্রাক্ট করে নিবে, ঠিক আছে? তাহলে দেখেন ইউট্রাসের তখন একই সাথে এই ইউট্রাসের কন্ট্রাক্টাইল সিস্টেমও হচ্ছে গিয়ে চালু হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই কন্ট্রাক্টাইল সিস্টেম হচ্ছে কিভাবে চালু হচ্ছে, এই ঘটনাটার মাধ্যমে। আচ্ছা এখন একটু ডিটেইলে আমরা পড়ি। অক্সিটোসিন হচ্ছে রিসেপ্টরে এসে বসলো, ঠিক আছে? রিসেপ্টরে বসে সে যেটা করবে, ফসফোলাইপেজ সি, ঠিক আছে? এই মাসেলের মধ্যে থাকবে ফসফোলাইপেজ সি, এই ফসফোলাইপেজ সিকে হচ্ছে গিয়ে সে অ্যাক্টিভেট করবে। এই ফসফোলাইপেজ সি অ্যাক্টিভেট হয়ে আলটিমেটলি ক্যালসিয়ামকে হচ্ছে বাড়ায় দিবে। এই যে এই ক্যালসিয়ামটা কোথায় থাকে? সেলের ভিতরে, অর্থাৎ সেলের ভিতরে যে ক্যালসিয়াম থাকে এটাকে বাড়ায় দিবে। ইন্ট্রাসেলুলার ক্যালসিয়ামকে সে বাড়ায় দিচ্ছে, ঠিক আছে? এই ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম যখন বেড়ে যাবে সে হচ্ছে গিয়ে এই এমএলসিকে আলটিমেটলি অ্যাক্টিভ করে দিবে, ঠিক আছে? এই এমএলসিকে অ্যাক্টিভ হওয়া মানে কি? অ্যাক্টিন মায়োসিনের সম্পর্কিত, তাই না? আচ্ছা আবার বলি, অক্সিটোসিন এসে বসলো, ঠিক আছে? প্রস্টাগ্ল্যান্ডিন ভূত করে বের হলো, পাদের গন্ধে ইউট্রাস নাকে রুমাল দিল, অর্থাৎ কন্ট্রাকশন হলো। সেই কন্ট্রাকশনের জন্য ঘটনা যেটা ঘটে, ফসফোলাইপেজ সি অ্যাক্টিভেট হলো, এটা অ্যাক্টিভেট হয়ে সেলের ভিতরে ক্যালসিয়ামকে বাড়ায় দিল, ঠিক আছে? বাড়ায় দিয়ে ক্যালসিয়ামটা এমএলসিকে হচ্ছে স্টিমুলেশন দিল, সে এমএলসিকে স্টিমুলেটেড হয়ে অ্যাক্টিন মায়োসিনের মধ্যে করে সম্পর্কটাকে একদম বাধাই দিল, ঠিক আছে? আচ্ছা এখন খেয়াল করেন, এই যে ক্যালসিয়ামটা এমএলসিকে বাড়ালো, কিভাবে বাড়ায় জানেন? সেও হচ্ছে গিয়ে এমএলসিকের সাথে একটা বন্ডিং বানায়, এটাকে বলা হচ্ছে ক্যালসিয়াম কালমোডিউলিন কমপ্লেক্স, ঠিক আছে? ক্যালসিয়াম কালমোডিউলিন কমপ্লেক্স, এই কমপ্লেক্সটা গিয়ে হচ্ছে আলটিমেটলি এটা বাড়ালো, ঠিক আছে? আচ্ছা এখন হচ্ছে আসেন তাহলে আপনি খেয়াল করেন, যদি আপনাকে এখানে অঙ্কের মতো জিজ্ঞেস করে অ্যাক্টিন মায়োসিনের যদি হচ্ছে গিয়ে বন্ডিং হয়ে যায় কি হবে? লেবার প্রোগ্রেস হবে, তাই না? এমএলসিকে যদি বেড়ে যায় কি হবে? লেবার প্রোগ্রেস হবে। ক্যালসিয়াম বেড়ে গেলে কি হবে? লেবার প্রোগ্রেস হবে, তাই না? কতগুলো পড়ে ফেললাম, বাকি থাকলো খালি এটিপি। দেখেন এবার আর একটু পড়ি। এই যে ক্যালসিয়ামটা কিভাবে বাড়ে? ফসফোলাইপেজ সি বাড়লে ক্যালসিয়াম বাড়ে, কন্ট্রাক্টাইল প্রোটিন করলে ক্যালসিয়াম বাড়ে, তাই না? আচ্ছা এখন হচ্ছে আসেন এই ক্যালসিয়াম, সেলের ভিতরে ক্যালসিয়াম, এই সেলের ভিতরে ক্যালসিয়াম বাড়ার জন্য দুইটা ইম্পর্টেন্ট মেকানিজম আছে। কিভাবে হচ্ছে সেলের ভিতরে ক্যালসিয়াম বাড়ে? হঠাৎ করে একটা সেল হচ্ছে এরকম ছিল, সেখানে কেন হচ্ছে ক্যালসিয়াম এত বেড়ে গেল? ক্যালসিয়ামের সোর্সটা কি? কোথা থেকে ক্যালসিয়ামটা আসে? আইদার হচ্ছে গিয়ে বাইরে থেকে ভিতরে ক্যালসিয়াম ঢুকে, অর্থাৎ ইনফ্লাক্স অফ ক্যালসিয়াম, সেলের ভিতরে হয়তো কোনো একটা ভাবে বাইরে থেকে ভিতরে ক্যালসিয়াম ঢুকে যায়, ইনফ্লাক্স অফ ক্যালসিয়াম অ্যাক্রস দ্য সেল মেমব্রেন, কিংবা
সেলের ভিতরে হয়তো এরকম স্টোরেজ মলিকিউল ছিল, সেই স্টোরেজ থেকে পুটুস পুটুস করে বের হয়ে আসলো। এইভাবেও ক্যালসিয়াম আসতে পারে, যে কোনো দুইটা ভাবে, ঠিক আছে। একটা হলো ইনফ্লাক্স বাইরে থেকে ভিতরে, আরেকটা হলো ইন্ট্রাসেলুলার স্টোরেজ থেকে ফ্রি ক্যালসিয়ামটা বেড়ে গেল, এইভাবে হচ্ছে বাড়ে। এই যে আমি বললাম স্টোরেজ, এই ক্যালসিয়াম কোথায় স্টোর থাকে? সেলের ভিতরে হচ্ছে আমরা কি পড়েছিলাম একটু আগে, সার্কোপ্লাজমিক রেটিকুলাম পড়েছিলাম না? এই সার্কোপ্লাজমিক রেটিকুলাম আর মাইটোকন্ড্রিয়া, এই দুই জায়গায় হচ্ছে ক্যালসিয়াম স্টোরড ফর্মে থাকে। স্টোর থেকে ফ্রি হয়ে যায়, ফ্রি হয়ে গেলে তাহলে সেলের ভিতরে ক্যালসিয়ামটা কি হলো, বেড়ে গেল, ঠিক আছে। অর্থাৎ ক্যালসিয়াম যদি বাড়াইতে পারি তাহলে ইউট্রাসের কন্ট্রাকশন বেড়ে যাবে, তাই তো? ওকে, ক্যালসিয়াম বাড়ানোর জন্য কি কি জিনিস হচ্ছে হেল্প করে খেয়াল করেন। অর্থাৎ আবার চিন্তা করেন, ক্যালসিয়াম বাড়া মানে কি? ক্যালসিয়াম বাড়া মানেই কন্ট্রাকশন, অর্থাৎ ক্যালসিয়াম বাড়া মানে হচ্ছে লেবার। ক্যালসিয়াম কমা মানে কি বলেন তো? উল্টা, অর্থাৎ রিল্যাক্সেশন। তার মানে কি? ঠান্ডা। আর এটা হচ্ছে লেবার। এখন হচ্ছে আসেন, এই ক্যালসিয়ামটা বাড়া মানে কোন ক্যালসিয়াম? ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম। আপনার হচ্ছে সেলের ইন্ট্রাসেলুলার বলতে কোন সেল? মায়োমেট্রিয়ামের সেল, মানে মায়োফিব্রিল। এখন আপনার ব্লাডে ক্যালসিয়াম কতটুক সেটার সাথে কোনো সম্পর্ক আছে? নো। আপনার সেলের ভিতরে মায়োমেট্রিয়ামের সেলের ভিতরে ক্যালসিয়াম কতটুক সেটার সাথেই সম্পর্কিত, ঠিক আছে। তাহলে খেয়াল করেন, যখন কারো ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম বেড়ে যাচ্ছে তখন কি হচ্ছে, এই ক্যালসিয়াম আর এমএলসিকের মধ্যে একটা বন্ডিং হচ্ছে, অর্থাৎ ক্যালসিয়াম কালমোডিউলিন কমপ্লেক্সও হচ্ছে বেড়ে যাচ্ছে, তাই না? ওকে, ক্যালসিয়াম কালমোডিউলিন কমপ্লেক্স বাড়তেছে মানে এমএলসিকে অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। এমএলসিকে অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে মানে অ্যাক্টিন মায়োসিনের মিলন ঘটতেছে। অ্যাক্টিন মায়োসিন মিলন ঘটতেছে মানে কন্ট্রাকশন হচ্ছে। অলরেডি পড়েছে এটা, তাই না? আর যদি উল্টা হয়, ক্যালসিয়াম হচ্ছে কমে গেল, ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম, তার মানে ক্যালসিয়াম কালমোডিউলিন কমে যাচ্ছে, এমএলসিকে কমে যাচ্ছে, অ্যাক্টিন মায়োসিনের বিবাহিত জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে, কন্ট্রাকশন কমে যাচ্ছে, অর্থাৎ কি হচ্ছে? উল্টা, ইউট্রাস রিল্যাক্স হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে বুঝলেন তো? এখন হচ্ছে এটা গেল কি ক্যালসিয়াম ছিল? ইন্ট্রাসেলুলার ফ্রি ক্যালসিয়াম। এখন যদি আপনাকে উল্টা করে প্রশ্ন হচ্ছে কঠিন করে জিজ্ঞেস করে, স্টোরড ক্যালসিয়াম বাড়লে কি হবে? স্টোরড ক্যালসিয়াম বাড়া মানে কি? স্টোরড ক্যালসিয়াম যখন বেশি তার মানে ফ্রি ক্যালসিয়াম কম, তাহলে স্টোরড ক্যালসিয়াম মানে হচ্ছে ফ্রি ক্যালসিয়াম কম, ঠিক আছে। বুঝলেন তো? তাহলে আশা করি এখন আর ভুল হবে না। তাহলে একটা জিনিস চিন্তা করেন, খুব সহজ করে আমরা চিন্তা করি। এস্ট্রোজেন মানে কি? লেবারকে প্রোগ্রেস করে। প্রোজেস্টেরন মানে কি? লেবারকে বন্ধ করে। ক্যালসিয়াম মানে কি? লেবারকে প্রোগ্রেস করে। ক্যালসিয়াম কম থাকা মানে কি? লেবারকে বন্ধ করে। এমএলসিকে কি করে? লেবারকে বাড়ায়। এমএলসিকে কমালে, কম থাকলে লেবার কমে, ঠিক আছে। ক্যালসিয়াম কালমোডিউলিন বাড়লে লেবার বাড়ে, না থাকলে কমে। আলফা রিসেপ্টর লেবারকে বাড়ায়, বিটা রিসেপ্টর লেবারকে কমায়, তাই না? স্টোরড ক্যালসিয়াম লেবারকে কমায়, স্টোরড ফ্রি ক্যালসিয়াম লেবারকে বাড়ায়, ঠিক আছে। মিলাইতে পারতেছেন? এগুলাই হচ্ছে আপনার পরীক্ষায় আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আসেন, বাকি থাকে শুধু আপনার ইয়ার বিষয়টা, সাইক্লিক এমপির কথাটা হচ্ছে বলতেছিলাম। আচ্ছা, ওইটা হচ্ছে আপনাদেরকে বলা হয়নি। আচ্ছা, এই যে প্রোজেস্টেরন, ঠিক আছে, প্রোজেস্টেরন কি করে? লেবারকে কমায়। একইভাবে সাইক্লিক এএমপি যেটা, এটা হলো প্রোজেস্টেরনের বান্ধবী, এটাও হচ্ছে আমার লেবারকে কমায়। এবং এরা যখন লেবারকে কমাইতে চায় তাহলে এরা ক্যালসিয়ামকে কি করার কথা বলেন তো? ক্যালসিয়ামকে এরা স্টোরে পাঠাই দিবে। স্টোরে পাঠাবে বলেই হচ্ছে ফ্রি ক্যালসিয়াম কমে যাবে, তার মানে রিল্যাক্স হবে। প্রোজেস্টেরন আর সাইক্লিক এএমপি একই রকমভাবে কাজ করে, ঠিক আছে। আর এদিকে ইস্ট্রোজেন আর অক্সিটোসিন ওরা হচ্ছে গিয়ে লেবারকে বাড়ায়, তাই না? অনেক কিছু বললাম, আশা করি ক্লিয়ার হয়েছে। এই কন্ট্রাক্টাল সিস্টেম যা বললাম এখানেই পুরো জিনিসটা আছে, ঠিক আছে। ক্লিয়ার কিনা এবার বলেন? কঠিন তো লাগবেই, পড়া তো কঠিন। বাচ্চাকালে আমরা অনেক ফাঁকিবাজি করে এগুলো পড়ছি। আমি তো পড়িই নাই সুন্দরভাবে, কোনো রকম পাশ করছি। কেমনে পাশ করছি এমবিবিএস সেটাও মাঝে মাঝে চিন্তা করি। এগুলা না পড়ে সবাই পাশ করছে, আমি তো গাণিতে অনার্সও পাইছিলাম। আমি এগুলো ঠিক মতো না বুঝেই হচ্ছে গিয়ে কিন্তু পাশ করে মুখস্থ পাশ করে আসছি। খুবই কম পড়ছিলাম, যাই পড়ছিলাম মুখস্থ করছিলাম যে এরকম এরকম এরকম, কিন্তু পরীক্ষার হল থেকে বের হয়ে সব বমি করে ফেলে দিছি, ঠিক আছে।
সাইক্লিক এএমপি আর প্রোজেস্টেরন একই কাজ করে। সাইক্লিক এএমপি হচ্ছে লেবারের বিরুদ্ধে কাজ করে, আমাদের ইউট্রাসকে রিল্যাক্স করবে। ঠিক আছে, একটা লাইন মনে রাখেন, অঙ্কের মতো করে মনে রাখেন, পরীক্ষা ভালো হবে। ঠিক আছে, সবকিছু পরীক্ষার হলে সিনথেসিস করতে গেলে ভুলে যাবেন। সো বুঝে নিলেন, এখন অঙ্কের মতো মনে রাখেন, তাহলে এইটুকু পর্যন্ত ক্লিয়ার হলো। ঠিক আছে, এগুলা কিন্তু কিসের পড়া? রিপ্রোডাক্টিভ আর এন্ডোক্রাইন ফিজিওলজির পড়া। ফিজিওলজি শুরু হচ্ছে, তার আগে কিন্তু আপনাদের ক্লিনিক্যাল ফিজিওলজি কিন্তু আমি শুরু করে দিলাম। ঠিক আছে, শেষ হয়ে যাবে অলমোস্ট। ওকে, তাহলে আমাদের কঠিন পড়া শেষ। এখন সব পড়া পানির মতো মনে হবে, খুবই আরামদায়ক পড়া। এখন কিন্তু আর কঠিন পড়া বাকি নেই। ঠিক আছে, কয়টা বাজে? 11:50 বাজে। আচ্ছা, একটু হোল্ড প্লিজ। আচ্ছা ঠিক আছে, 5 মিনিট পরে আমি একটা ব্রেক দিব। আচ্ছা, ব্রেক দিব নাকি হচ্ছে আজকে ক্লাসটা এখানে স্টপ করব, আমাকে জানাবেন। আমি আরেকটু পড়াতে চাই, এখন স্টপ করব না। আচ্ছা, এখন ফার্স্ট আসেন ফলস পেইন কি জিনিস। সহজ পড়া, এখন আর কিন্তু কষ্ট হবে না, এখন পড়া খুবই আরাম। আমরা সবাই জানি ফলস লেবার পেইন বলে একটা কথা আছে। ঠিক আছে, ফলস পেইন কি? ফলস পেইনের আরেকটা নাম হচ্ছে ফলস লেবার। আসলে 12টার সময় টিকলিশ টুকরা টুকরা পড়ার জুমটা ওপেন অন করতে হবে, এই জন্য আমি তখন একটা 5 মিনিটের ব্রেক নিব। ফলস লেবার বা হচ্ছে স্পুরিয়াস লেবার। ঠিক আছে, আমি কিন্তু আপনাদেরকে প্রমিস করতেছি, এখন যে পড়াগুলো পড়বো এগুলো পড়তে একটুও কষ্ট হবে না, দেখবেন এগুলো কঠিন কিছু না। ফলস পেইন হচ্ছে ফলস লেবার বা স্পুরিয়াস লেবার। ঠিক আছে, এটা হচ্ছে কাদের ক্ষেত্রে বেশি পাওয়া যায়? মনে করি আমাদের স্টোর ক্যালসিয়াম নিয়ে আরেকবার বলবেন আপু। আপু আমি সব কিছু যেভাবে বলছি এটা আপনার কঠিন লাগবে না। স্টোর ক্যালসিয়াম মানে কি? আপনি হচ্ছে গিয়ে মনে করেন ঈদের বাজার শুরু করে সবকিছু কিনলেন, আপনি হচ্ছে সেগুলো স্টোর রুমে রেখে দিলেন। ঠিক আছে, আপনার রান্নাঘরে খোলা রাখলেন না, তাহলে খোলা রান্নাঘরে যে জিনিসটা আপনি রেখেছেন সেটা ফ্রি চাল, আর স্টোর রুমে যে গুদাম করে রাখলেন সেটা হচ্ছে স্টোরড চাল। তাহলে আপনার যখন স্টোরে আপনি বেশি জিনিস রাখবেন, আপনার রান্নাঘরটা পরিচ্ছন্ন থাকবে, আর যার বাসায় স্টোর রুম দেয় তার রান্নাঘরের মধ্যে সবকিছু গিজ 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 করবে। তাহলে রান্নাঘরে যেটা চোখে দেখা যায় সেটা হচ্ছে ফ্রি, আর যেটা স্টোরে লুকায়িত থাকে সেটা হলো স্টোর। যখন হচ্ছে স্টোরে কিছু থাকবে তখন ফ্রি জিনিসটা কম থাকবে। ঠিক আছে, স্টোরে যদি বেশি থাকে তার মানে হচ্ছে জিনিসটা স্টোরে লুকায় আছে, মেহমান আসলে চোখে দেখবে না, সে এসে ভাববে বাহ কি সুন্দর ছিমছাম পরিষ্কার। ঠিক আছে, তাহলে ছিমছাম পরিষ্কার থাকলে কিন্তু লেবারও বাড়বে না। আর যদি হচ্ছে মেহমান এসে দেখে হায় রে রান্নাঘরে ভর্তি জিনিস, অর্থাৎ ফ্রি জিনিসপত্র ভর্তি, তাহলে হচ্ছে লেবারও বেশি হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছেন কিনা বলেন? না, আজকে আর না, বলা যাবে না, আর 10 মিনিট আমাকে সময় দিতে হবে, বেশি যাচ্ছি না। ফলস পেইন, ফলস লেবার, স্পুরিয়াস লেবার সবকিছু হচ্ছে একই জিনিস। ঠিক আছে, ধরি হচ্ছে আমাদের মেহেরোজ আক্তার। মেহেরোজ আক্তার আপু হচ্ছে গিয়ে প্রথম বাচ্চার নিয়ে হচ্ছে প্রেগনেন্ট, তিনি হচ্ছেন প্রাইমি গ্র্যাভিড। ঠিক আছে, প্রাইমি গ্র্যাভিড আপু হচ্ছে গিয়ে আমার কাছে আসলেন, এসে বলতেছেন আপু পেটটা ব্যথা, ফোন করলেন কি করব, কত উইক্স? আমার তো 38 উইক্স চলে, পেটে ব্যথা, ব্যথাটা কিরকম? আচ্ছা আপু ব্যথা, কথা বলতে ভালো লাগতেছে না, হাসপাতালে ভর্তি হয়ে যান। দ্রুত হাসপাতালে ভর্তি হয়ে গেল। ঠিক আছে, তার মানে কি 40 উইক্স কি টার্ম প্রেগন্যান্সি, মানে একদম হচ্ছে ইডিডি। ইডিডির হচ্ছে মোটামুটি 2 সপ্তাহ বা 1 সপ্তাহ আগেই হচ্ছে ফলস পেইন হবে। তাহলে প্রাইমি গ্র্যাভিডা মোটামুটি 1-2 সপ্তাহ আগে এরকম একটা ব্যথা নিয়ে আসলো আমার কাছে। ঠিক আছে, আচ্ছা গেল। এবার হচ্ছে মনে করি সুলতানা রাজিয়া আপু। সুলতানা রাজিয়া আপু ধরলাম আগে একটা কিউট বাবুর মা, এখন তার দ্বিতীয় বাচ্চা, অর্থাৎ তিনি মাল্টিগ্র্যাভিডা। ঠিক আছে, আপুর হচ্ছে গিয়ে এখন ধরে নিলাম 40 উইক্স হয় নাই, ধরেন 39 উইক্স 2 ডেজ, অর্থাৎ 40 উইক্স হতে 3-4 দিন বাকি আছে। উনি হচ্ছে আমাকে ফোন দিলেন, আপু হালকা হালকা ব্যথা করে, কেমন জানি লাগে, আপু হাসপাতালে ভর্তি হয়ে যান। এগুলা হচ্ছে ফলস পেইন। কিভাবে বুঝবো এগুলা ফলস পেইন? আচ্ছা প্রথমে আসি কেন হচ্ছে এই ব্যথাগুলা হচ্ছে। বিকজ এই যে শেষের দিকে এসে সার্ভিক্স আর লোয়ার সেগমেন্টটাতে কি হয়, বাচ্চার মাথাটা টুপুস করে ঢুকে যাচ্ছে, তখন বাচ্চার মাথার চাপে এগুলো একটু স্ট্রেচিং হচ্ছে। যেহেতু স্ট্রেচিং হচ্ছে মানে দুই পাশের গ্যাংলিয়া ফ্রাঙ্কেন হসারের স্ট্রেচিং হচ্ছে, স্ট্রেচিং হওয়ার কারণে হালকা হালকা ব্যথা হচ্ছে, এটাই হচ্ছে ফলস পেইন। ঠিক আছে, আচ্ছা কিভাবে বুঝবেন এটা ফলস পেইন, লেবার পেইন না? ঠিক আছে, বুঝবেন হচ্ছে কিছু বিশেষ পার্থক্য থেকে, খুব ইম্পর্টেন্ট। আমি হচ্ছে জিজ্ঞেস করলাম আপু ব্যথাটা কিরকম? আচ্ছা আপু বলল ব্যথাটা এই তো হালকা হালকা হয়, মানে ডাল পেইন। ঠিক আছে, জিজ্ঞেস করলাম ব্যথাটা হচ্ছে কোথায় হয়? আপু বলল লোয়ার অ্যাবডোমেনে হয়, সাথে হচ্ছে কুচকির মধ্যে ব্যথা হয়। কুচকিতে কেন হয়? বিকজ রাউন্ড লিগামেন্ট টান পড়ে।
ঠিক আছে। আচ্ছা, ব্যথার জায়গা আপু আমি জিজ্ঞেস করলাম যে পেটটা কি শক্ত হয়? হয় মনে হয় মাঝে মাঝে, অর্থাৎ মাঝে মাঝে হতে পারে, সব সময় না। আমি জিজ্ঞেস করলাম আপনি নাপা খাইছেন, অ্যালজিন খাইছেন, ব্যথা কমছে? হ্যাঁ, অ্যালজিন খেয়ে ব্যথা কমে গেছে। এগুলো হচ্ছে ফলস লেবার পেন। এখন মনে করি আমাদের এ আসলো, কি বলে, কাকে ধরবো, নুসরাত মজুমদার আপু আসলো। নুসরাত মজুমদার আপু এসে বললো আপু অনেক ব্যথা। ঠিক আছে, আমি বললাম আচ্ছা ভর্তি হয়ে যান। ভর্তি হওয়ার পর দেখলাম এখন বাজে রাত 12টা। 12টার সময় একবার ব্যথা আসলো, 12টা 10-এ একবার ব্যথা আসলো, 12টা 20-এ একবার ব্যথা আসলো। তার মানে রেগুলার ইন্টারভেলে 10 মিনিট পর পর রেগুলার ইন্টারভেলে একটা ব্যথা আসতেছে, এবং ব্যথাটা হচ্ছে পেইনফুল, হালকা ব্যথা না, যথেষ্ট ব্যথা। আপুর একদম ঘাম ছুটে যাচ্ছে। ঠিক আছে, এবং হচ্ছে গিয়ে আস্তে আস্তে ব্যথার ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে। অর্থাৎ ফ্রিকোয়েন্সি মনে করেন প্রথমে 12টা, 12টা 10, 12টা 20, এরপরে হচ্ছে 5 মিনিট পর পর ব্যথা আসা শুরু করলো। অর্থাৎ ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এবং যত সময় যাচ্ছে ব্যথার অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে। প্রথমে হচ্ছে আপু জাস্ট ব্যথায় এরকম করতেছিলেন, একটু পর এরকম। যত সময় যাচ্ছে ব্যথার হচ্ছে এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ ব্যথা আস্তে আস্তে অনেক বেড়ে যাচ্ছে। ব্যথার সঙ্গে হঠাৎ করে দেখলাম ভ্যাজানা দিয়ে কালো কালো একটা ডিসচার্জ আসলো, অর্থাৎ শো আসলো। ঠিক আছে, পিভি করে দেখলাম সার্ভিক্সটা সুন্দর ওপেন হয়ে গেছে, অর্থাৎ ডায়ালেটেশনও হচ্ছে, প্লাস সার্ভিক্স পাতলাও হয়ে যাচ্ছে, ইফাসমেন্টও হচ্ছে। সাথে হচ্ছে আমি দেখতেছি ফিটাল হার্টরেট দেখতেছি আপুর। ঠিক আছে, প্রথমে পাইলাম এখানে এখানে এখানে, আস্তে আস্তে নামতেছে, তার মানে বাচ্চা হচ্ছে ডিসেন্ট করতেছে। ঠিক আছে, পিভি করে তারপর আমি দেখতেছি একটু পরে একটা এরকম হচ্ছে মেমব্রেন পাওয়া যাচ্ছে, বাল্জ হয়ে আছে। এটাকে বলা হচ্ছে ব্যাগ অফ 4 ওয়াটার। ঠিক আছে, ব্যাগ অফ 4 ওয়াটার ফর্ম হয়ে যাচ্ছে। আমি অ্যালজিন দিলাম, কিংবা হচ্ছে ঘুম পাড়ানি কিছু একটা দিলাম, কিংবা এনেমা দিয়ে হাগু করাইলাম, কোনো কিছুতেই ব্যথা কমতেছে না। এগুলা হচ্ছে ট্রু লেবার পেইনের বিষয়। আর যদি পেইন ডাল হয়, ব্যথাটা হচ্ছে শুধুমাত্র লোয়ার অ্যাবডোমেন আর গ্রোইনে থাকে। আর ট্রু লেবার পেইনের ব্যথা কিন্তু কোথায় যায়? মিডিয়াল সাইড অফ দ্য থাই আর ব্যাকে যায়। ঠিক আছে, এটার ব্যথা কিন্তু এরকম কোথাও যায় না। সবসময় এটা হচ্ছে ইউট্রাস কন্ট্রাক্টেড হবে, শক্ত হবে, এখানে হতেও পারে নাও হতে পারে। ব্যথা হচ্ছে এটা অ্যালজিন দিয়ে বা নাপা দিয়ে চলে যায়। এই হলো ট্রু লেবার পেইন আর ফলস পেইনের মধ্যে পার্থক্য। এটা খুবই ইম্পর্ট্যান্ট আজীবনের জন্য। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে একটা জিনিস পড়েন, প্রি লেবার কি জিনিস। এই যে হচ্ছে আমরা একটা ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে অনেকগুলো মক টেস্ট দিই না, এটা দিয়ে হচ্ছে আমরা নিজেকে প্রিপেয়ার করি, তাই তো? ঠিক তেমনি প্রি লেবার হচ্ছে মেইন লেবারে যাওয়ার আগে কিছু প্রিপারেশন, প্রি মনিটরি স্টেজ। প্রাইমের ক্ষেত্রে এটা ট্রু লেবার পেইনের 2-3 সপ্তাহ আগে থেকে শুরু হয়। মাল্টির ক্ষেত্রে যেহেতু তার আগে অভ্যাস আছে, যেমন আপনার যখন প্রথমবার পরীক্ষা দিবেন আপনি কিন্তু 1 মাস আগে থেকে একদম মাথা গরম হয়ে থাকবে। আর যে বারে বারে পরীক্ষা দিবে সে 1 মাস আগে থেকে না, মোটামুটি 3-4 দিন আগে থেকে মাথা গরম করে রাখবে। ঠিক আছে, তাহলে প্রাইমের ক্ষেত্রে প্রি লেবার 2-3 সপ্তাহ আগে শুরু হয়, মাল্টির ক্ষেত্রে হচ্ছে কয়েকদিন আগে শুরু হয়। ঠিক আছে, কি কি জিনিস হচ্ছে প্রি লেবারের মধ্যে পড়ে? একটা হচ্ছে লাইটেনিং, ঠিক আছে, সার্ভিক্সের হচ্ছে চেঞ্জ, আর হলো ফলস পেইন। তার মধ্যে ফলস পেইন আমরা পড়ে ফেলেছি। লাইটেনিং মানে কি? এই যে দেখেন বাচ্চাটা হচ্ছে গিয়ে এরকম ভুটুস করে ঢুকে গেল, এই যে ভুটুস করে ঢুকে গেল তার মানে এঙ্গেজ হয়ে গেল। দেখেন যখন বাচ্চাটা এঙ্গেজ হয় নাই, ভেসে বেড়াচ্ছিল, ডায়াফ্রামকে হচ্ছে সে ধাক্কা মারতেছিল, তখন কি হচ্ছিল? ডায়াফ্রাম চাপ হওয়ার কারণে মায়ের হচ্ছে সবসময় হচ্ছে হার্ট আর লাং প্রেস হয়েছিল, তাতে করে তার হচ্ছে একটা দমবন্ধ ফিলিং হতো এবং হচ্ছে খুব অস্থির লাগতো। যখন বাচ্চা ঢুকে গেল, ডায়াফ্রাম রিলিজ হয়ে গেল প্রেশারটা, তখন মা হঠাৎ করে লম্বা লম্বা শ্বাস নিতে পারলো, একটা হালকা ফিলিং আসবে, এটাকেই বলা হচ্ছে লাইটেনিং। ঠিক আছে, অর্থাৎ প্রেজেন্টিং পার্ট যখন একদম ট্রু পেলভিসে ঢুকে যায়। আমরা গত ক্লাসেই পড়েছিলাম ফলস পেলভিস, ট্রু পেলভিস, তাই না? প্রেজেন্টিং পার্ট যখন ট্রু পেলভিসে ঢুকে যায় এটাকেই বলা হচ্ছে লাইটেনিং। একদম হালকা একটা ফিলিং হবে। ঠিক আছে, তাতে করে ডায়াফ্রামের প্রেশার কমে যায়, তাতে করে শ্বাসকষ্ট, প্যালপিটেশন এগুলাও কমে যায়। কিন্তু আরেকটা জিনিস বাড়ে, সেটা হলো ঢুকে গিয়ে তখন হচ্ছে সামনে ব্লাডারকে পুটুস পুটুস করে প্রেস করে, তাতে করে মিকচুরেশন ফ্রিকোয়েন্সি বাড়ে। ঢুকে গিয়ে পিছনে রেকটামকে পুটুস পুটুস করে প্রেস করে, তাতে করে কনস্টিপেশন হয়ে যায়। এগুলা হলো এই বারে বারে পিছু লাগা, বারে বারে হচ্ছে হাগুক শক্ত হওয়া, হালকা ফিল হওয়া, এটা হচ্ছে একটা ওয়েলকাম সাইন। অর্থাৎ তার মানে হচ্ছে হেড এঙ্গেজ হয়ে গেছে, তার 2-3 সপ্তাহের মধ্যে বা কয়েকদিনের মধ্যে লেবার স্টার্ট হবে। গুড। এখন হচ্ছে আসেন সার্ভিক্সে কি চেঞ্জ হয়। সার্ভিক্স হচ্ছে পেকে যায়,
ঠিক আছে, গাছ থেকে কোনো একটা ফল পড়ে যাওয়ার আগে পেকে যায়, তাই না? ঠিক তেমনি সার্ভিক্স পেকে যায়। পাকা সার্ভিক্স আপনি কিভাবে বুঝবেন? পাকা ফলের মতো একদম তুলতুলা হবে, চামড়াটা একদম পাতলা হয়ে যাবে, 80% ইফাসমেন্ট, ঠিক আছে, এবং সার্ভিক্সটা লম্বায়ও ছোট হয়ে যাবে, লেস দেন 1.5 সেন্টিমিটার হবে। আঙ্গুল ঢুকালে ইজিলি আপনার মোটামুটি 1 আঙ্গুল এরকম করে ঢুকে যাবে, ঠিক আছে। 1 ফিঙ্গার হচ্ছে ইজিলি ঢুকবে, এবং ঢুকায় আপনি চাইলে এরকম করলে এটা হচ্ছে দেখবেন ফুকার মধ্যে আঙ্গুল ঢুকা এরকম নাড়াচড়া করলে এটা হচ্ছে একটু ডাইলেট হয়, ঠিক আছে, অর্থাৎ ডাইলেটেবল হবে। অর্থাৎ পাকা ফলকে গুঁতা মারলে ভিতরে নরম হয়ে আঙ্গুল ঢুকে যায় না, ওরকম সার্ভিক্সের চেঞ্জ। এগুলা হচ্ছে আমার প্রি লেবার ব্যাপার স্যাপার। তাহলে প্রি লেবার পড়লাম, লাইটেনিং, সার্ভাইকাল চেঞ্জ, ট্রু লেবার পেন, ফার্স্ট লেবার পেন, এই পর্যন্ত হচ্ছে আমরা পড়ে ফেললাম, ঠিক আছে। ওকে, তাহলে আজকে হচ্ছে আপনাদেরকে আর হচ্ছে জ্বালাইলাম না। নেক্সট ক্লাসে আমরা কি পড়বো? নেক্সট ক্লাস হবে কখন? ফার্স্টে নেক্সট ক্লাস হবে আগামীকাল দুপুরবেলা একটা, রাতের বেলা আরেকটা। দুপুরে হচ্ছে চ্যাপ্টার 37 এর বাকি অংশ আমরা পড়ে শেষ করব। রাতে হচ্ছে একটু আর্লি শুরু করব। রাতে হচ্ছে ক্লাসটা শুরু করব ইনশাআল্লাহ 9:30 থেকে 10টার মধ্যে, কারণ 10টা বললে ক্লাস শুরু করতে 10:30 বাজে, 9:30 বললে ক্লাস শুরু করতে 10টা বাজবে, ঠিক আছে। অথবা ইফতারের পরপরও শুরু করতে পারি। দেখি কালকে আমি আরেকটা পোল করব, সেই পোলে ক্লাস যারা করতে চান ভোট দিবেন, সেই ভোটে যারা জিতবে সেইভাবে হচ্ছে আমি ক্লাসটা নিব, ঠিক আছে। আচ্ছা, তবে হ্যাঁ একটা ব্যাপার আছে, যদি কালকে লোয়ার লিম্ব ক্লাস হয় সেই ক্ষেত্রে, লং উইং এর কথা বলতেছি, লোয়ার লিম্ব ক্লাস হলে সেই ক্ষেত্রে কিন্তু আমি রাতে ক্লিনিক্যাল ক্লাস নিব না। সো ক্লাস রাতে হবেই, আইদার ক্লিনিক্যাল না হয় বেসিক। সো যারা টুইঙ্কেল 2-তে আছেন তারা খেয়াল রাখবেন, ক্লাস হবেই রাতে, বাট কোনটা হবে এটা এখন আমি শিওর না। লোয়ার লিম্ব ক্লাস হলে সাবমিট নিবে, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে বিকালে ক্লিনিক্যাল ক্লাস আমি নিব। তবে একটা জিনিস বলে রাখি, যদি হচ্ছে খেয়াল করে শুনবেন, যদি হচ্ছে গিয়ে রাতে আমি ক্লিনিক্যাল ক্লাস নেই তাহলে বিকালে চ্যাপ্টার 37 শেষ করব। আর যদি হচ্ছে রাতে আমি ক্লিনিক্যাল ক্লাস না নেই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বিকালে আমি এই চ্যাপ্টার 13 কন্টিনিউ করব, ঠিক আছে। সো বিকালে যে কোনো একটা ক্লাস হবে, আইদার চ্যাপ্টার 37 আর হচ্ছে চ্যাপ্টার 13, অর্থাৎ রাতে বিকালে 2 বেলায় ক্লাস হবে। এখন একটু রিভিউ করে দেই এখানে কি কি জিনিস আছে, কি কি হচ্ছে আমাদের আরো পড়তে হবে, তাহলে আপনার মাথা একটু ঠান্ডা থাকবে যে চ্যাপ্টার থেকে বেশি পড়া বাকি নেই। এগুলো সব এক লাইন করে আমি আপনাকে বুঝাই দিব। নর্মাল লেভেলের ফিজিওলজি এটা হচ্ছে লাগবে, এটা আমি আপনাকে সুন্দর করে বুঝাই দিব। কন্ট্রাকশন কি, রিট্রাকশন কি, এগুলো পড়াবো। লেবারের স্টেজ যেগুলা, এখানে সবকিছু গুছাই লেখা নাই, স্টেজগুলো আমি আপনাকে খুবই শর্টকাটে বলে দিব। এই লোয়ার ইউটেরাইন সেগমেন্ট সম্পর্কে বলবো, ঠিক আছে। প্রত্যেকটা স্টেজ সবকিছু একদম অল্প অল্প করে বলে দিব। মেকানিজম হচ্ছে এত কিছু লাগে না, কতটুক লাগে সেইটুকু হচ্ছে আমি আপনাকে বলে দিব। অ্যানাটমি খুবই অল্প লাগবে, অর্থাৎ প্রত্যেকটা জিনিস হচ্ছে এখানে আমি শর্টকাটে আপনাকে গুছাই বলে দিব, লাইন বাই লাইন আপনাকে পড়তে হবে না, ঠিক আছে। দেখেন অনেক বড় চ্যাপ্টার, কিন্তু হচ্ছে আমি আরেকটা ক্লাসে নর্মাল লেবার শেষ করে দিব। এরপরে থাকবে 13-র পরে 25, 26, 27। 25, 26, 27 নাম্বার চ্যাপ্টার থেকে খুবই অল্প পড়া পড়তে হয়, 25 আর 26 থেকে স্পেশালি, আর 27 ওগুলাতে আমার আরও একটা ক্লাস লাগবে, ঠিক আছে। মন দিয়ে ক্লাসগুলো করবেন, অনেকগুলো পড়া শেষ হবে। কাটলাম তাহলে, আল্লাহ হাফেজ। টিকলিশ টুকরো পড়ায় যারা আছেন ওখানে জয়েন করেন।